নিউজ টুডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং প্রত্যেক দিনের মতো আজকেও সরাসরি একটা ঘন্টা লাইভে আমি থাকবো আপনাদের সঙ্গে চন্দ্রিমা। এবং কি বিষয় নিয়ে থাকবো, কি প্রশ্ন নিয়ে থাকবো, একদমই আরাকান আর্মি আর চীন ন্যাশনাল আর্মির ফলায় কি তবে এবারে ইউনূস? একদম ঠিক এই প্রশ্ন নিয়ে কিন্তু আগামী একটা ঘন্টা আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে লাইভে থাকবো। এবং শুরুতেই বলে দিচ্ছি কেন এই প্রশ্ন নিয়ে আজকে আমরা আমাদের একটা ঘন্টার এই লাইভ টক শোতে বসেছি। যখন বারে বারেই বাংলাদেশের নাগরিকদের বা বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর প্রধান উপদেষ্টা ইউনূস সরকারের ক্ষমতায় বাংলাদেশকে বারে বারে বোঝানো হচ্ছে বাংলাদেশের প্রধান শত্রু হচ্ছে ভারত, সেই তথ্যটা আদৌ কতটা ভুল? বরং এই মুহূর্তে আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল আর্মি ইউনূসের কতটা মাথা ব্যথার কারণ বলবো। এই গোটা বিষয়গুলো নিয়ে বলার আগেই শুরুতেই একটু ছোট্ট করে তথ্য আপনাদের সঙ্গে ভাগ করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের চট্টগ্রাম, বান্দরবন এই অঞ্চলগুলোতে যারা তথাকথিত আশ্রিত রয়েছে বা যাদের পালন পোষণ করছেন ইউনূস সরকার, কুকি রোহিঙ্গা, তার কিন্তু প্রধান শত্রু হচ্ছে চীন ন্যাশনাল আর্মি এবং আরাকান আর্মির। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু এই মুহূর্তে অনেকটাই অরক্ষিত। ইতিমধ্যেই মায়ানমারের দক্ষিণ সীমান্ত জুড়ে কিন্তু অনবরত আক্রমণ চলছে আরাকান আর্মির এবং লাগাতার আরাকান আর্মির এই আক্রমণের পাশাপাশি কিন্তু মায়ানমারের যে পূর্ব সীমান্ত রয়েছে সেখানেও জাঁকিয়ে বসেছে চীন ন্যাশনাল আর্মি, অর্থাৎ বাংলাদেশের বান্দরবন অঞ্চলের লাগোয়া যে সীমান্ত রয়েছে। এবং শুধু এখানেই শেষ নয়, গোটা উপকূল অঞ্চল জুড়ে যে বাণিজ্য ব্যবস্থা রয়েছে, অর্থাৎ জলপথে যে বাণিজ্য রয়েছে, যে পাকিস্তানের মারফত জাহাজে জাহাজে এখন আমদানি রপ্তানির বাণিজ্য ঢুকছে, সেই বাণিজ্যেও কোথাও না কোথাও বোধহয় আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের। টেকনা, নাফ নদীর লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, এই গোটা সমস্ত অঞ্চল জুড়ে যে রোহিঙ্গাদের অবস্থান রয়েছে সেই অঞ্চলগুলি কিন্তু এই মুহূর্তে আরাকান আর্মির একের পর এক লক্ষ্য সীমা এবং রোহিঙ্গাদের সেখানে স্যারেন্ডার করানোর চেষ্টা চলছে। এবারে বলে রাখি আরাকান আর্মি কারা। আরাকান আর্মি মূলত বৌদ্ধিস্ট বা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী যারা রয়েছেন তারা। এই আরাকান আর্মি যদি বাংলাদেশের চট্টগ্রামের অধিকাংশটাই রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অবস্থান, শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের যারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছে তারা এবং এই আরাকান আর্মি যদি একসঙ্গে মিলেমিশে যায়, কোথায় সমস্যা হতে পারে বাংলাদেশ বা ইউনূস সরকারের, এই তথ্যটাও আমরা জানবো। আজকে আমাদের সঙ্গে যারাই বিশিষ্ট জনেরা জুড়বেন। কেন বলছি এই আরাকান আর্মির কথা? রাখাইন প্রদেশ, যেখানে রোহিঙ্গাদের মূল ঘাঁটি বা মৌলবাদীদের মূল ঘাঁটি, যেখান থেকে রাখাইন প্রদেশের যেই জায়গা থেকে রোহিঙ্গাদের ট্রেনিং করার মধ্য দিয়েই কিন্তু লস্করে তৈবা, আল কায়দা এবং রোহিঙ্গাদের যে আর্মি রয়েছে, যে বেস ক্যাম্পগুলি রয়েছে, যেখান থেকে তারা প্রশিক্ষণ প্রাপ্ত হন এবং মূলত ভারত এবং ভারতের যে উত্তর পূর্বাঞ্চলের যে 7 সিস্টার্স রয়েছে, যেখানে তাদের বিভিন্ন ধরনের নিষিদ্ধ কার্যকলাপ বারে বারে করা হয়, সেই রাখাইন প্রদেশে কিন্তু এখন আরাকান আর্মির একটা টার্গেট রয়েছে। সেই রাখাইন প্রদেশে যদি আরাকান আর্মির দখলে পুরোটা নিয়ে নিতে পারে তাহলে কি হতে পারে? পাশাপাশি ইরাবতী নদী বা ইরাবতী মূলত যে শস্য ভাণ্ডার,
যে মায়ানমারের জুন্টা প্রশাসন তার পাশাপাশি সেখানে রোহিঙ্গাদের যে খাদ্য ভাণ্ডার বা যে খাদ্যের যে সংস্থান রয়েছে সেখানেও টান পড়তে পারে। তারপরেই নেগ্রিস যে জল প্রণালী রয়েছে সেটার ওপর আক্রমণ, সেটাকে যদি আরাকান আর্মি দখল করে নেয় তাহলে জল পথেও যে পাকিস্তানের যে জাহাজগুলো ঢুকতো সেখানেও কোথাও প্রশ্নচিহ্ন দাঁড়াতে পারে। এই গোটা বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটা ঘন্টা আলোচনা করব। আমাদের সঙ্গে জুড়ে যাবেন রাজ্য এবং বহির্রাজ্য থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকেও অনেকে জুড়বেন আমাদের এই একটা ঘন্টার আলোচনায়। প্রথমেই শুরুতেই এই গোটা বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। নিউজ রুম থেকে সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে জুড়ে যাবেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ ভৌমিক। আমরা ইন্দ্রজিতের কাছে এবারে সরাসরি চলে যাব। এই যে গোটা বিষয় বা এই যে প্রশ্ন চিহ্ন নিয়ে আজকে আমাদের একটা ঘন্টার লাইভ টক শো আমরা শুরু করেছি যে আরাকান আর্মি আর চীন ন্যাশনাল আর্মি কি, চীন ন্যাশনাল আর্মির ফলায় কি তবে ইউনূস সরকার? এবারে ইন্দ্রজিৎ সরাসরি তোমার কাছে চলে যাব, এবারে কি বলবে? এখানে এক কথায় বলতে হয় যে একদিকে আরাকান আর্মি এবং অপরদিকে চীন ন্যাশনাল আর্মি, তো তাদের যে ভয়ে যে ইউনূসের সরকার অর্থাৎ বাংলাদেশের, তারা কিন্তু অনেকটাই চিন্তিত আমরা বলতেই পারি। তার প্রধান কারণ হচ্ছে রোহিঙ্গা যারা রয়েছে বিশেষ করে মায়ানমারে, সেই রোহিঙ্গাদের জম বলা হয় আরাকান আর্মিকে। এই আরাকান আর্মির কিন্তু পথ চলা শুরু আমরা বলতে পারি 2009 সালে, এবং খুব কম সময়ের মধ্যে তারা তাদের শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। এবং এই যে মায়ানমার সেনা রয়েছে, মায়ানমার সেনার সঙ্গে তাদের বহুবার সংঘর্ষ হয়েছে। যদিও প্রথম দিকে তারা পরাস্ত হয়েছিল, তার পরবর্তী সময় কিন্তু তারা ধীরে ধীরে নিজেদের শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয়। এবং বর্তমানে তারা এমন পর্যায়ে গেছে, মানে এতটা শক্তি বৃদ্ধি করেছে যে মায়ানমার সরকারের মায়ানমারের যে সেনাবাহিনী রয়েছে সেখানকার যে জুন্টা প্রশাসন, সেই প্রশাসনও কিন্তু তাদেরকে ঠেকাতে ব্যর্থ বলা চলে। অপরদিকে যেটা রয়েছে চীন ন্যাশনাল আর্মি, হয়তো মনে হতে পারে যে এটা যে চীন দেশ রয়েছে সেই দেশের কোনো তাদের সাথে হাত রয়েছে, বাস্তবে কিন্তু এমন নয়। মায়ানমারে কিন্তু একটা চীন প্রদেশ রয়েছে, এই চীন প্রদেশ থেকেই কিন্তু চীন ন্যাশনাল আর্মির সেখানে জন্ম, এবং তাদের শত্রু কিন্তু মূলত কুকি, এই যে কুকি সম্প্রদায় রয়েছে তারা। তো এই কারণে কিন্তু কুকিদের জম বলা হয়ে থাকে চীন ন্যাশনাল আর্মিকে। আমরা যদি আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করি, সেটা যদি গভীরে যাওয়ার পর আমরা দেখতে পাই যে আরাকান আর্মি মূলত মায়ানমারের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কিন্তু তাদের জন্ম এবং তাদের পথ চলা শুরু। তারা চেয়েছিল যে নির্দিষ্ট তাদের যে বুদ্ধ সম্প্রদায়ের যারা রয়েছে বিশেষ করে সেখানে মায়ানমারে কিন্তু এই রোহিঙ্গাদের দ্বারা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতে হয়েছে, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে তাদেরকে। এবং একসময় তাদের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তারপরে কিন্তু তারা প্রতিবাদ শুরু করে এবং পাল্টা প্রত্যাঘাত তারা শুরু করে, এবং সেই থেকেই কিন্তু তাদের জন্ম এবং তাদের পথ চলা শুরু। এবার আমরা তারা কি চাইছিল যে মায়ানমার যে সরকার সেখানে রয়েছে তাদের দাবি ছিল যেটা যে যেখানে যেখানে তাদের সম্প্রদায়ের লোক রয়েছে, অর্থাৎ কিছু নির্দিষ্ট এরিয়া তারা বলে উল্লেখ করেছিল যে এই জায়গাগুলোকে আমাদের যেমন ত্রিপুরার একটা স্বায়ত্ত শাসন হিসাবে এডিসি এলাকা যেমন রয়েছে, তারা চেয়েছিল মায়ানমারের ভিতরে তাদেরকে স্বায়ত্ত শাসিত এলাকা হিসাবে তাদেরকে এই এলাকাগুলোকে দেওয়া হোক। কিন্তু মায়ানমার যে জুন্টা প্রশাসন সেটা মানতে রাজি নয়, এবং তার থেকে কিন্তু এই মায়ানমার সেনার সঙ্গে তাদের একটা সংঘর্ষ দফায় দফায় শুরু হয়, এবং সর্বশেষ তারা 2019-এর পরে মায়ানমার যে জুন্টা প্রশাসন তাদের সাথে কিন্তু অনেকবার এই আরাকান আর্মির শান্তি চুক্তি হয়েছিল। পরবর্তী সময় সেই শান্তি চুক্তি ভঙ্গ হয়েছে এবং তারা ক্রমশ শক্তি বৃদ্ধি করে এখন বর্তমানে তাদের যথেষ্ট শক্তি সেখানে রয়েছে। এবার বাংলাদেশের জন্য কেন বর্তমানে এই আরাকান আর্মি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে? আমরা কিন্তু ইতিপূর্ব দেখেছি যে বাংলাদেশে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ সেখানে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, এবং সেই বাংলাদেশ সরকার তাদেরকে সেখানে বান্দরবন যে এলাকা রয়েছে সেখানে তাদেরকে রাখার ব্যবস্থা করেছে।
এবার আরাকান আর্মি কিন্তু বর্তমানে মায়ানমারের যেটা শুরু করেছে সেটা হচ্ছে রোহিঙ্গা খেদানি, সেই কাজটা তারা সেখানে শুরু করেছে। ইতিমধ্যে তারা যেটা রোহিঙ্গাদের মূল ঘাঁটি হিসাবে পরিচিত ছিল মায়ানমারের রাখাইন প্রদেশ, সেই রাখাইন প্রদেশ কিন্তু তারা তাদের নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে। এবং এখানে বলে রাখা ভালো, এই রোহিঙ্গারা কিন্তু যথেষ্ট হিংস্র টাইপের, কিন্তু তারা সেখানে এই যে রাখাইন প্রদেশ রয়েছে, রাখাইন প্রদেশে কিন্তু অনেকগুলো ঘাঁটি রয়েছে যেখানে মূলত তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো, প্রশিক্ষণের পর তাদেরকে বিভিন্ন জঙ্গি সংগঠনে নিয়ে যাওয়া হতো এবং জঙ্গি কার্যকলাপে তাদেরকে লিপ্ত করানো হতো। এবার সেই রাখাইন প্রদেশ কিন্তু ইতিমধ্যে এই যে আরাকান আর্মি দখল করে নিয়েছে, তাদের হেফাজতে নিয়ে নিয়েছে, এবং যে জঙ্গি ঘাঁটিগুলো যেখানে প্রশিক্ষণ দেওয়া হতো সেগুলো কিন্তু তারা দখল করে নিয়েছে, এবং সেখানে অস্ত্র যা পেয়েছে তাদের যে অস্ত্রের মজুদ ভান্ডারটাও কিন্তু তারা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। এই আরাকান আর্মি অনেকটাই শক্ত হয়ে গেছে সেখানে, স্বাভাবিকভাবে তারা শক্তিশালী সেখানে হয়েছে। এবার তারা নতুন করে শুরু করেছে এই যে আরাকান আর্মি, তারা বর্তমানে ইরাবতী অর্থাৎ মায়ানমারের একটা জায়গা ইরাবতী প্রদেশ, এবং বলে রাখা ভালো এই ইরাবতী প্রদেশ কিন্তু মায়ানমারের শস্য ভান্ডার হিসাবে পরিচিত। কারণ এই ইরাবতী যে প্রদেশ সেখানে কিন্তু মূলত খাদ্যশস্য, বিশেষ করে এই যে ধান গম এগুলো উৎপাদন হয় বা সেখানে মজুতেরও ব্যবস্থা রয়েছে, এই কারণে মায়ানমারের সেটাকে শস্য ভান্ডার বলা হয়। এই আরাকান আর্মি কিন্তু বর্তমানে এই ইরাবতী দখলের জন্য কিন্তু রক্তক্ষয়ী সংঘর্ষে তারা লিপ্ত হয়েছে। সেখানে জুন্টা প্রশাসনের সঙ্গে সরাসরি তাদের সংঘর্ষ ইতিমধ্যে কিন্তু ইরাবতীর অনেকগুলো এলাকা ইতিমধ্যে তারা তাদের দখলে নিয়ে নিতে সক্ষম হয়েছে, এবং পাশাপাশি জুন্টা প্রশাসনও কিন্তু বসেনি, তারা ইতিমধ্যে আকাশপথে পাল্টা হানা শুরু সেখানে করেছে, কিন্তু তারপরও তাদেরকে ঠেকাতে ব্যর্থ হয়েছে। ইন্দ্রজিৎ, যখন প্রথমে শুরুতেই বলছো ইরাবতী শস্য ভান্ডার, সেখানে যদি এই মুহূর্তে যে পরিস্থিতি তুমি বলছো ইতিমধ্যেই বেশ কিছু অঞ্চল ইরাবতীর সেখানে দখল করে নিতে সক্ষম হয়েছে আরাকান আর্মি, সেখানে যদি পুরোপুরিভাবেই সেখানে ইরাবতী প্রদেশ দখল করে নেওয়া হয় তাহলে তো সেখানে খাদ্য ভান্ডারে টান পড়তেই পারে জুন্টা প্রশাসন এবং রোহিঙ্গাদের একেবারে সরাসরি ভাবে। এটা তো খাদ্য যে টান পড়ার বিষয় সেটা তো একটা বিষয় রয়েছে, তার মধ্যে কিন্তু যেটা রোহিঙ্গার বিষয় তুমি বললে, ইতিমধ্যে তারা রোহিঙ্গা খেতানির কাজ সেখানে শুরু করেছে। এখনো বর্তমানে হাজার হাজার রোহিঙ্গা সেখানে অপেক্ষা করছে, রাস্তা খুঁজছে কিভাবে তারা বাংলাদেশে পালিয়ে যাবে। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় বিপদের আশঙ্কা করা যেতে পারে, কারণ এমনিতেই বহু রোহিঙ্গা সেখানে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়ে রেখেছে, তার মধ্যে এখন আবার নতুন করে যদি এত রোহিঙ্গা সেখানে প্রবেশ করে, বাংলাদেশে ইতিমধ্যে তাদেরই খাদ্য সংকট চলার অবস্থা, পাকিস্তান থেকে তারা খাদ্যশস্য সেখানে আমদানি করছে, তার উপর যদি এখন আরো নতুন করে এই রোহিঙ্গারা গিয়ে সেখানে বাংলাদেশে প্রবেশ করে, তারপর আরো অতিরিক্ত চাপ কিন্তু এই ইউনূসের সরকারের উপর চলে আসবে। এবার সবচেয়ে বড় বিষয় যেটা, যে এই ইরাবতীতে কিন্তু রয়েছে যেটা বঙ্গোপসাগরের একদম ঠিক পাশে অবস্থিত ইরাবতী, তার মধ্যেই রয়েছে নেগ্রাইস প্রণালী। এই নেগ্রাইস প্রণালী কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা এলাকা এই প্রণালী। তার প্রধান কারণ বাংলাদেশের যে আমদানি রপ্তানি বাণিজ্য হয়ে থাকে প্রতি বছর বা প্রতি মাসে, তারা যে আমদানি রপ্তানি বাণিজ্য করে থাকে তার 80% হয়ে থাকে এই নেগ্রাইস প্রণালী দিয়ে। এবার আরাকান আর্মি যদি ইরাবতী সম্পূর্ণভাবে দখল নিতে সক্ষম হয় তাহলে কিন্তু এই নেগ্রাইস প্রণালী চলে যাবে তাদের দখলে, অর্থাৎ তারা এই নেগ্রাইস প্রণালীর উপর নজরদারি শুরু করবে। এবার এই আরাকান আর্মি যদি মনে করে যে না, আমি এই নেগ্রাইস প্রণালী দিয়ে বাংলাদেশের এই যে জাহাজ বা যে সব কিছু পাকিস্তান থেকে এখন খাদ্যশস্য আমদানি করছে তাদেরকে আমরা সেই আমদানি রপ্তানি বাণিজ্য করতে দেব না, রপ্তানি বাণিজ্য সেখানে বন্ধ করে দেওয়ার নির্দেশ যদি দেন তারা চাইতেই পারে, তাহলে কিন্তু সে বাংলাদেশে আর পাকিস্তানের এই যে জাহাজ বর্তমানে খাদ্যশস্য নিয়ে আসছে সেটাও কিন্তু আসতে পারবে না। তখন কিন্তু বাংলাদেশ সম্পূর্ণভাবে বিপদে পড়ে যাবে। তখন কিন্তু বাংলাদেশকে পুনরায়, সেই বাংলাদেশ বর্তমানে বলছে যে ভারতের ওই ত্রিপুরা রাজ্য, মেঘালয় বা আসাম বা পশ্চিমবঙ্গের একটা অংশ দখল করে তারা নতুন মানচিত্র বানাচ্ছে বাংলাদেশের, তখন কিন্তু মানচিত্র তো বাদ দেওয়া গেল, তখন ইউনূসের কিন্তু বাংলাদেশের পায়ে পড়া ছাড়া আর কোনো রাস্তাই খোলা থাকে না। আচ্ছা, এখানে তোমাকে একটা
জিনিস জিজ্ঞেস করতে চাইবো, এই যে বাংলাদেশের যারা রয়েছে নাগরিকরা, যাদের এই মুহূর্তে বোঝানো হচ্ছে ভারত হচ্ছে বাংলাদেশের মূল শত্রু, এখানে কি কোথাও তোমার মনে হয় না যে ইউনূস কোথাও এই যে ভয়টা যে আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল আর্মি থেকেই এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বেশি ভয় রয়েছে, সেটাকে কোথাও ধামাচাপা বা কোথাও লুকোনোর চেষ্টা করছে গোটা বাংলাদেশের কাছে? দেখো, ইউনূস ভোটটা ঘুরিয়ে দিতে চাইছে ভারতের দিকে থেকে। যেখানে বাংলাদেশের যে মৌলবাদী শক্তি রয়েছে, সেই মৌলবাদী শক্তি কিন্তু প্রথম থেকে একটা ভারত বিদ্বেষী সেখানে কথাবার্তা বলে, সেখানে তারা আগামী দিনের যে ভোট হবে বাংলাদেশের, সেই ভোটের ফায়দা লুটার কিন্তু একটা চেষ্টা করছে। কিন্তু সেটা বোঝার প্রয়োজন ছিল এই যে ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, প্রধান উপদেষ্টা ইউনূস, তার কিন্তু সেটা বোঝার উচিত ছিল। কিন্তু সে সেই পথে না গিয়ে সে কি করলো, সেও নিজের ফায়দা লুটার জন্য, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য সে একই রাস্তায় তারা সে কিন্তু হাঁটলো, যেটা কিন্তু ইউনূসের জন্য সবচেয়ে ভয়ানক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা বিগত দিনে একটা টকশোতে বলেছিলাম আমি যে হতে পারে কোনো একদিন যে ইউনূস তার পালানোর রাস্তা খুঁজবে, এবং এটাও কিন্তু সেই পথেই কিন্তু বর্তমানে যাচ্ছে। কারণ হচ্ছে, এবার আমি আরো বলে রাখি, এই যে চীন ন্যাশনাল আর্মি যেটা রয়েছে, তারা ইতিমধ্যে কিন্তু মায়ানমারের ফালাং, মিন্দার, তারপরে তারা এলাকা এগুলো কিন্তু দখল করে নিয়েছে, এবং সেখানে যে হয়েছে সেই প্রশাসন কিন্তু পতনের মুখে। এখন শুধু সময়ের অপেক্ষা তাদের পতনটা, কারণ পুরোটাই কিন্তু তারা দখল করে নিয়েছে। সেখানে কিন্তু প্রশাসন কোনো কাজই এখন আর করতে পারছে না। তো সুতরাং সেখানে যে প্রশাসন এখন জুন্টা প্রশাসন নামে রয়েছে, সেটা থাকা না থাকা একই কথা দাঁড়িয়েছে। তারপরে আমরা যদি দেখি, এই মুহূর্তে বাংলাদেশের কিন্তু যে সবচেয়ে বড় বিপজ্জনক বিষয় যে বাংলাদেশের চট্টগ্রাম রয়েছে, সেই চট্টগ্রামের কিন্তু দক্ষিণে অবস্থান করছে আরাকান আর্মি, অপরদিকে পূর্ব পাশে অবস্থান করছে চীন ন্যাশনাল আর্মি। অর্থাৎ আমরা যদি দেখি চট্টগ্রামের দুই দিকে কিন্তু দুই শত্রু সেখানে বসে রয়েছে। তার মধ্যে এই আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল আর্মি তারা নিজেদের মধ্যে হাত মিলিয়ে নিয়েছে। ইতিমধ্যে কিন্তু আরাকান আর্মি ঘোষণা দিয়ে দিয়েছে যে ভারত তাদের শত্রু নয়, ভারত তাদের বন্ধু, এই বলে কিন্তু তারা ঘোষণা দিয়ে দিয়েছে। সেই জায়গায় এবার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের জন্য বিপজ্জনক কেন, এই প্রশ্নটাই কিন্তু থাকতেই পারে স্বাভাবিক। একদমই বাংলাদেশের জন্য এই আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল আর্মি সবচেয়ে বিপজ্জনক এই কারণে, বাংলাদেশ যে ইউনূসের সরকার, সেই ইউনূসের সরকার কিন্তু এই যে শত শত হাজার হাজার রোহিঙ্গা মায়ানমার থেকে বাংলাদেশে এসেছে, তাদেরকে কিন্তু বান্দরবনে পালন করছে। তার পাশাপাশি সেখানে কুকিদের সেখানে পালন করছে ইউনূস সরকার। কেন করছে? নিজেদের স্বার্থে। এই যে বান্দরবনে কিন্তু আমরা যদি দেখি, চাকমা সম্প্রদায় থেকে শুরু করে বুদ্ধ ধর্মাবলম্বীরা সেখানে অধিকাংশ বসবাস করে। আর ইউনূস সরকার কি করছে, সেখানে সুকৌশলে সেখানে এই কুকি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এখানে পালন করছে। সেখানকার যারা বুদ্ধ ধর্মাবলম্বী রয়েছে, তাদের উপর প্রতিনিয়ত তাদেরকে এই রোহিঙ্গাদের দিয়ে নির্যাতন করা হচ্ছে, যেটা কিন্তু সবচেয়ে চিন্তার বড় বিষয়। এবং এখন আতঙ্কের বিষয় হচ্ছে ইউনূসের কাছে এই বিষয়টাই সবচেয়ে আতঙ্কের বিষয়। এই যে চট্টগ্রামের এক পাশে আরাকান আর্মি, আরেক পাশে চীন ন্যাশনাল আর্মি। এবার আরাকান আর্মির শত্রু হচ্ছে রোহিঙ্গা, চীন ন্যাশনাল আর্মির শত্রু হচ্ছে কুকি। তারা কিন্তু বসে নেই, তারাও কিন্তু চেষ্টা করছে এই যে চট্টগ্রাম সহ শুরু করে বান্দরবানে যারা বুদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছে, তাদের সাথে কিন্তু তারা যোগাযোগ করার চেষ্টা করছে। এবং তারা যদি সেই যোগাযোগ করতে সক্ষম হয়, তাহলে কিন্তু সেখানে পাল্টা আক্রমণ, এখন যেহেতু তারা নির্যাতনের শিকার, তাদেরকে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে এই আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল আর্মি। তারা যদি তাদের সঙ্গে বান্দরবান এবং চট্টগ্রামে যারা বুদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছে, তাদের সাথে যদি একবার হাত মিলিয়ে নিতে পারে, এবং তারা যদি মনে করে যে তাদের যারা বুদ্ধ ধর্মাবলম্বী রয়েছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তারা কিন্তু যে কোনো সময় চট্টগ্রাম হয়ে সে বান্দরবান পর্যন্ত তারা তাদের আধিপত্য বিস্তার করতে পারে। এবং সবচেয়ে বড় আরেকটা উল্লেখযোগ্য বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে চট্টগ্রাম এবং বাংলাদেশ, তার মাঝে কিন্তু রয়েছে ফেনী নদী। আমরা যদি দেখি, এই ফেনী নদীর উপর শুধুমাত্র একটা ব্রিজ রয়েছে চট্টগ্রাম আর বাংলাদেশের মধ্যে সংযোগ রক্ষাকারী। এবার আরাকান আর্মি যদি চট্টগ্রাম দখল করে সেই ব্রিজটাকে বন্ধ করে দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের সাথে চট্টগ্রামের যোগাযোগ ছিন্ন হয়ে যাবে। বলতে হবে বাংলাদেশ থেকে চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে গেছে।
তখন যদি আরাকান আর্মি মনে করে যে তারা যে একটু দখল করে নিয়েছে ইতিমধ্যে, আরাকান আর্মি যে মায়ানমারের যে জায়গাগুলো ইতিমধ্যে দখল করে নিয়েছে, রাখাইন ইরাবতীর বেশ কিছু জায়গা দখল করে নিয়েছে এবং বাকি যে জায়গাটা রয়েছে সেটা দখল করার সময়ের অপেক্ষা, এগুলো যদি দখল করে নিয়ে তারা যদি দাবি করে যে তারা পৃথকভাবে একটা সেখানে দেশ গড়বে, তাহলে কিন্তু তাদেরকে ঠেকানো বাংলাদেশের পক্ষে খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। কারণ এখানে আরো একটা বলে রাখা দরকার, এখানে কিন্তু খুব সুকৌশল এবং আন্তর্জাতিক একটা বড় বিষয় কিন্তু সেখানে কাজ করছে। যেমন মায়ানমারের যেটা রয়েছে পুতাও, কাচিন, ফালাম, মিন্দার, এই জায়গাগুলো রোহিঙ্গাদের জম অর্থাৎ আরাকান আর্মি ইতিমধ্যে এবং কুকিদের জম হিসেবে পরিচিত চীন ন্যাশনাল আর্মি দখল করে নিয়েছে। এবার লক্ষণীয় বিষয় হচ্ছে বাংলাদেশ ভাবছে যে পাকিস্তান তাদের এখন খুব কাছের বন্ধু, পাকিস্তান তাদেরকে বিভিন্ন ভাবে অস্ত্র দিয়ে তারপরে পারমাণবিক আইটেম দিয়ে তাদেরকে সহযোগিতা করবে। ইউনূস হয়তো সেই জিনিসটাই ভাবছে, কিন্তু সেখানে একটা কথা তোমাকে বলছিলাম যে এই যে এখন যে আমদানি রপ্তানি বাণিজ্য চলছে, পাকিস্তান থেকে জাহাজে ভরে সেখানে বাংলাদেশের জন্য পণ্য আসছে, সেখানে কোথাও ইউনূস সরকার কিন্তু গত কয়েকদিন আগে একটা বিশেষ নির্দেশ জারি করেছিল, সেখানে যে সিকিউরিটি চেকিং ছিল সেই বিষয়টা তুলে দেওয়া হয়েছিল। সেখানে কোথাও প্রশ্ন ছিল যে এই সিকিউরিটি চেকিং তুলে দেওয়ার পেছনেও কি নানান ধরনের সেখানে অস্ত্র আমদানি রপ্তানি হচ্ছে কিনা সাধারণ পণ্যের মাঝখানে। এই অবস্থায় দাঁড়িয়ে ইউনূস সরকার যখন কোথাও ঘুরপথে পাকিস্তানের মধ্য দিয়ে তার শক্তি সেখানে সমৃদ্ধ করতে চাইছিল, সেখানে তুমি যে কথাটা বলেছিলে যে চারদিক থেকে যে বিষয়টা উঠে আসছে, এখন চট্টগ্রাম যদি আরাকান আর্মি দখল করে নেয় কিংবা সেখানে নেগ্রেস যে জল প্রণালী আছে সেটাও যদি আরাকান আর্মি দখল করে নেয়, সেখানে তো পাকিস্তানের সাপোর্টও থাকছে না। এটাই হচ্ছে সবথেকে, সেখানে কিন্তু পাকিস্তানের যে সাপোর্টটার কথা তিনি হয়তোবা খুব আনন্দের আত্মহারা, এই যে বাংলাদেশের ইউনূস তিনি হয়তো আনন্দে আত্মহারা এই কারণে যে পাকিস্তান এখন পরম বন্ধু, পাকিস্তান ওনাকে সব ধরনের সহযোগিতা, অস্ত্র থেকে শুরু করে সকল ধরনের সহযোগিতা করবে। যদি এই আরাকান আর্মি নেগ্রেস প্রণালীকে একবার নিজেদের দখলে নিয়ে নেয় এবং সেখানে যদি আমদানি রপ্তানি বাংলাদেশের বদ্ধ করে দেয়, তাহলে কিন্তু পাকিস্তানের জাহাজও কিন্তু সেখানে বাংলাদেশে আসতে পারবে না এবং তাদেরকে কোন ধরনের সুযোগ সুবিধা পাকিস্তান আর দিতে পারবে না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে ইউনূস যেটা হয়তো ভাবছে যে পাকিস্তান পরম বন্ধু, ইউনূস হয়তো ভুলে গেছে এই পাকিস্তানই কিন্তু একসময় বাংলাদেশকে পরাধীন করে রেখেছিল, শাসন করেছিল, তারা কিন্তু এই পাকিস্তানের হাতে নির্যাতনের শিকার হয়েছিল। ইউনূস হয়তো তিনি আন্তর্জাতিক স্তরে হয়তো পুরস্কার পেয়েছেন, নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, কি করে পেয়েছেন এটা হয়তো ঠিক আছে অন্য বিষয়, কিন্তু তিনি যে জিনিসটা ভাবছেন যে পাকিস্তান পরম বন্ধু, তিনি হয়তো ভুলেই গেছেন এই পাকিস্তানই একসময় বাংলাদেশকে শাসন করেছিল, আর এই পাকিস্তানের হাত থেকে কিন্তু তখন মুক্ত হওয়ার ক্ষেত্রে ভারতেই কিন্তু তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হয়েছিল। অন্যথায় কিন্তু এই বাংলাদেশ, আজকের দিনের এই বাংলাদেশ হয়তো বা হতো না, এখনো হয়তো তাদেরকে পাকিস্তানের হাতে পরাধীন থেকে জীবনযাপন করতে হতো। একদমই। সেখানে ইউনূস যখন গোটা বাংলাদেশকে এই মুহূর্তে বোঝানোর চেষ্টা করছে যে ভারত বাংলাদেশের মূলত প্রধান শত্রু, সেখানে যাদের সঙ্গে বন্ধুত্বতা করে অর্থাৎ পাকিস্তানের সঙ্গে যে বন্ধুত্বতা করে বা পাকিস্তানকে পাশে পেয়ে যে ভারত আক্রমণ করা বা ভারত দখল করার কথা ভাবছে বা এই বাংলাদেশকে শাসন করার কথা ভাবছে, সেখানে এই আরাকান আর্মি আর চীন ন্যাশনাল আর্মি বোধহয় সব থেকে বড় মাথা ব্যথার কারণ। আরো কিন্তু বলতে হয় এই যে আরাকান আর্মি আর চীন ন্যাশনাল আর্মি, এটা ভারতের কিন্তু কোনো হাত নেই। ভারত কিন্তু সেটাই আমি বলছিলাম, সৌজন্যতা বজায় রেখে বাংলাদেশকে এখনো বন্ধুত্বের বার্তা বারে বারে দিয়ে যাচ্ছে, যেটা বাংলাদেশ হয়তো বা ভুলে যাচ্ছে তাদের অতীত ইতিহাসের কথা। কিন্তু এই আরাকান আর্মির পিছনেও ভারতের কোনো হাত নেই, চীন ন্যাশনাল আর্মির পিছনেও ভারতের কোনো হাত নেই। ভারত সেখানে কোনো কিছুই করছে না, আমেরিকাও কোনো কিছু করছে না, বা চীনও সেখানে কোনো কিছু করছে না। কিন্তু এই যে আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল আর্মি করছে, তাতেই কিন্তু অবস্থা খুব বেহাল হতেছে বাংলাদেশের ইউনূস সরকারের। এবং আরো বলে রাখা দরকার, তিনি হয়তো যে পাকিস্তান থেকে পারমাণবিক আইটেম পেয়ে যাবেন ভেবেছিলেন, আন্তর্জাতিক যে আইন রয়েছে সে আইন কিন্তু না মেনে পাকিস্তান শুধু শুধু এমনি এমনি দিয়ে দেবে না বাংলাদেশকে, ইউনূসকে যে তুমি পারমাণবিক আইটেম নিয়ে যাও। যদি ধরে নেওয়া যায় পাকিস্তান দিয়েছে পারমাণবিক আইটেম, তাহলে বাংলাদেশ কি দিবে তাদেরকে? বাংলাদেশের কাছে এই মুহূর্তে দেওয়ার মতো তেমন কিছু নেই। ঋণের উপর
ঋণ নিয়ে মাথার উপর তারপর কোন রকম সরকার চালাচ্ছে ইউনুস। তো ইউনুস তো সেখানে কোনো কিছু পাকিস্তানকে দেওয়ার মতো নেই। পাশাপাশি বান্দরবনে যে রোহিঙ্গাদের জঙ্গি সংগঠনকে শক্ত করার বিষয়টা ছিল, সেটাও তো কোথাও না কোথাও ইউনুস আটকে যাচ্ছে। যদি আরাকান আর্মি সেখানে বান্দরবনের সমস্ত যে বিষয়টা রয়েছে রোহিঙ্গাদের সারেন্ডার করানোর যে টার্গেট নিয়ে তারা এগোচ্ছে। এবার হয়তো আরো একটা বিষয় আছে, হয়তো ইউনুস ভেবেছিলেন চীনকে সেখানে পাশে পেয়ে যাবে। এই যে আরাকান আর্মি যে কাজটা করছে, চীন ন্যাশনাল আর্মি যে কাজটা করছেন, এই কাজের ফলে কিন্তু সেই ইউনুস যেটা ভেবেছিলেন যে চীনের সরকার ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, আমরা কিন্তু বলতে পারি চীন সরকারও হাত গুটিয়ে নেবে। তার প্রধান কারণ কিন্তু মায়ানমারের কায়াক কূপ হচ্ছে খনিজ সম্পদে ভরপুর। মায়ানমারে কায়াক কূপ নামে একটা এলাকা রয়েছে, সেটা খনিজ সম্পদে ভরপুর। এই কায়াক কূপ থেকে চীনের কুনমিং পর্যন্ত একটা পাইপলাইন রয়েছে। সেটা ছিল জুন্টা সরকার, অর্থাৎ মায়ানমারের জুন্টা সরকারের সঙ্গে তৎকালীন চীনের সরকার সেটা একটা চুক্তির ভিত্তিতে সেটা হয়েছিল। এবার যেহেতু মায়ানমারের বেশ কিছু ইরাবতী থেকে রাখাইন প্রদেশ, তারপরে গিয়ে চীন প্রদেশ, এগুলো চীন ন্যাশনাল আর্মি এবং আরাকান আর্মি দখল করে নিয়েছে। এখন তারা যদি কোন রকম ভাবে সেই জায়গায় পাইপলাইনটাকে বন্ধ করে দেয়, তাহলে কিন্তু চীনের আর্থিকভাবে চীন বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে চীনকে। তার জন্য চীন কিন্তু ইতিমধ্যে ভারতের কাছে সহযোগিতা চেয়েছে। কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে এই আরাকান আর্মি কিন্তু ইতিমধ্যে বার্তা দিয়েছে ভারতবর্ষ তাদের শত্রু নয়, ভারতবর্ষ তাদের বন্ধু। তাই কিন্তু চীন ইতিমধ্যে ভারতের কাছে সহযোগিতা চেয়েছে, এই ক্ষেত্রে যাতে তাদেরকে সহযোগিতা করে মধ্যস্থতা হিসাবে কাজ করে তাদের যে পাইপলাইন সেটা যাতে বন্ধ না হয়, তার জন্য সহযোগিতা চেয়েছে। একদম ইন্দ্রজিৎ, তোমার কাছে আবারও আসবো। এই মুহূর্তে তোমার যে বিস্তারিত আলোচনা, সেখান থেকে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে যাদের পাশে পেয়ে সেখানে ভারত দখল বা ভারত বিরোধী যে স্লোগান বারবারই উঠে আসছিল বাংলাদেশ থেকে, অর্থাৎ চীন কিংবা পাকিস্তান, তাদেরও পাশে না পাওয়ার সম্ভাবনা কিন্তু চীন তো স্পষ্টভাবেই সেখানে ভারতকে বন্ধু হিসেবে বলে দিয়েছে, এবং আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল আর্মিও কিন্তু ভারতের সঙ্গে সেখানে বার্তা দিয়েছে বন্ধুত্বের, এবং যে পাকিস্তানকে পরম বন্ধু বা পরম মিত্র হিসেবে বাংলাদেশের যে আস্ফালন এই মুহূর্তে ভারত বিরোধী, সেখানে কোথাও না কোথাও বোধহয় ইউনুসের মাথা ব্যথার মূল কারণ আরাকান আর্মি বা চীন ন্যাশনাল আর্মি। ইন্দ্রজিৎ, তোমার সঙ্গে আমরা আবারও জুড়ে যাব। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের এই অনুষ্ঠানে, যারা এই মুহূর্তে বিশিষ্ট জনেরা জুড়ে যাবেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। মূল যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, কেন, কি কারণে, কোথায় গোড়া রয়েছে, কেন বলছি আরাকান আর্মি বা চীন ন্যাশনাল আর্মি আমাদের এই অনুষ্ঠান থেকে কেন বলছি যে চীন ন্যাশনাল আর্মি এবং আরাকান আর্মির ফলায় কি এবারে তবে ইউনুস সরকার, এই গোটা বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করছি আমরা। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে যাচ্ছেন রাজস্বী কলেজের অধ্যক্ষ ডক্টর মুজাহিদ রহমান। আপনাকে অনেক অনেক স্বাগত স্যার নিউজ টুডের পর্দায়। হ্যালো, আপনাকে অনেক অনেক স্বাগত স্যার নিউজ টুডের পর্দায়। হ্যাঁ, আপনাদের স্বাগত জানাচ্ছি, বলুন। স্যার, আমাদের আজকের যে লাইভ টক শোর যে ট্যাগলাইন নিয়ে আমরা বসেছি, আরাকান আর্মি আর চীন ন্যাশনাল আর্মি, কি ইউনুস সরকারের মাথা ব্যথার কারণ, বা এই আরাকান আর্মি বা চীন ন্যাশনাল আর্মির ফলায় কি ইউনুস সরকার, এই প্রশ্ন নিয়েই কিন্তু আমরা আজকে বসেছি। কি বলবেন শুরুতে? হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা বলুন একবার। আরাকান আর্মি আর চীন ন্যাশনাল আর্মির ফলায় কি এবারে ইউনুস সরকার? এটা তো অনেকটা স্বাভাবিক বলে মনে হয়, কারণ দুইটাই মানে বড় ধরনের সন্ত্রাসী গ্রুপ। একটা তো যেটা আপনার চীন ন্যাশনাল আর্মি, এটা তো বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম আছে সেখানে গঠিত হয়েছে আজকে দীর্ঘকাল ধরে। তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসমূলক কাজ চালিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই যে কোনো রাষ্ট্রে, এটা শুধু বাংলাদেশ কেন, যে কোনো রাষ্ট্রে যদি তার অভ্যন্তরে যদি কোনো সন্ত্রাসী গ্রুপ থাকে, তাহলে রাষ্ট্রের ক্ষেত্রে এটা মাথা ব্যথা হয়। স্বাভাবিকভাবেই এটা ইউনুস সরকারের একটা মাথা ব্যথা, কারণ বর্তমানে তাদের যে আক্রমণের যে ভঙ্গি সেটা পাল্টে গেছে, এবং তারা অনেকগুলো আক্রমণ ইতিমধ্যে ঘটিয়েছে। রাষ্ট্রের দিক থেকে তারা বিশাল বড় পদক্ষেপ নিয়েছে এই কুকি চীন যে ন্যাশনাল আর্মি, তাদের দমন করার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে
তার চারিদিকে যে সমস্ত সুবিধা তাদের আছে, তাদের পালানোর জায়গা আছে, তারা অনেক সময় পালিয়ে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চলে আসে। ওদিকে তারা মায়ানমারের কয়েকটা জায়গা আছে, এখানে চীন নামে একটা প্রদেশ আছে মায়ানমারে, আরাকান নামে একটা প্রদেশ আছে মায়ানমারে, সেখানে তারা পালিয়ে যায়। কাজে তাদেরকে মানে খুব সহজেই যে ধরা যাবে বা দমন করা যাবে তার কোনো নিশ্চয়তা নেই। স্বাভাবিকভাবেই এটা তাদের কাছে একটা বড় মাথা ব্যথার কারণ। অন্যদিকে আরাকান আর্মি যেটা হয়েছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মায়ানমারে যে গৃহযুদ্ধ চলছে, সেই গৃহযুদ্ধ দীর্ঘকাল ধরে চলছে। এর মধ্যে আরাকান আর্মি সেখানে যেটা তাদের রাজ্য, সেই রাখাইন প্রদেশে ইতিমধ্যে দখল করে নিয়েছে রাখাইন প্রদেশ আরাকান আর্মি। রাখাইন প্রদেশটা শুধু রাজধানী ছাড়া পুরো জায়গাটাই তারা দখল করে নিয়েছে। কাজে এটা মায়ানমারের ক্ষেত্রে একটা বিশাল একটা যন্ত্রণার কারণ। পাশাপাশি যেহেতু বাংলাদেশের বর্ডারে কাজে একটা রোহিঙ্গা সমস্যাটা। স্যার এখানে একটু বলছিলাম আমি, আরাকান প্রদেশ মানেই তো সেখানে রোহিঙ্গাদের ট্রেনিং বেস ক্যাম্প বা সেখানে রোহিঙ্গাদের ট্রেনিং করানো হয়, এবং এখান থেকেই তো আল কায়েদা বা বলি আমরা বা লস্করে তৈবা বলি বা রোহিঙ্গাদের যে নিজস্ব আর্মি রয়েছে সেগুলোর জন্ম, যেগুলো ভারত এবং ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের যে 7টি রাজ্য রয়েছে, আমরা 7 সিস্টার্সের যে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ হচ্ছে তারাই করছে মূলত। সেই রোহিঙ্গাদের একেবারেই কিন্তু মানে রোহিঙ্গাদের জম বলতে পারি আরাকান আর্মি। রোহিঙ্গাদের যারা একেবারেই পছন্দ করে না, সেই আরাকান আর্মি যখন সেই আপনি যেটা বলছেন রাখাইন প্রদেশ দখল করে নিয়েছে, উল্টো দিকে স্যার আমি একটু বলছিলাম, উল্টো দিকে এই রোহিঙ্গাদের যখন বান্দরবনে বাংলাদেশে আশ্রয় দেওয়া হচ্ছে, আশ্রয় দিয়ে যেখানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তৈরি করার চেষ্টা হচ্ছে, সেখানে কোথাও আরাকান আর্মি বান্দরবনে ঢুকে যখন এই রোহিঙ্গাদের সারেন্ডার করা বা চট্টগ্রাম দখল করার চেষ্টা করছে, কতটা প্রভাব পড়তে পারে ইউনূস সরকারের উপর? না স্বাভাবিক, এটা তো স্বাভাবিক যে আমার দেশের মানে বাংলাদেশের পার্শ্ববর্তী একটা সীমান্ত অঞ্চলে একটা বিদ্রোহী গোষ্ঠী যখন তারা সাফল্য লাভ করে, পাশাপাশি যে ইস্যুটা অত্যন্ত মানে সারা বিশ্বব্যাপী বিতর্কিত ইস্যু এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, সেটা হচ্ছে মানে রোহিঙ্গা ইস্যু। ইতিমধ্যে মানে আরাকান প্রদেশে প্রচুর রোহিঙ্গা এখনো বসবাস করছে এবং তাদেরকে বলা হচ্ছে তারা বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী। তাদের প্রায় 12 লক্ষ রোহিঙ্গা ইতিমধ্যেই বাংলাদেশের চট্টগ্রামের যে বান্দরবন অঞ্চল বা সমস্ত অঞ্চলে তারা ইতিমধ্যে আশ্রয় পেয়েছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়, এরা কিন্তু সেইভাবে মানে বাংলাদেশের পক্ষে কাজ করছে না। এদের মধ্যে অনেক সন্ত্রাসী তৈরি হয়ে গেছে, আমরা যা শুনতে পাচ্ছি অনেক সন্ত্রাসী তাদের মধ্যে তৈরি হয়ে গেছে। আরেকটা সমস্যা হচ্ছে যে যখন আরাকান প্রদেশে যে ঘটনাটা ঘটেছে, তাতে করে ওদের উপর মানে একদিকে মিয়ানমারের যে রাষ্ট্র শক্তি আছে তাদের যেমন চাপ আছে, পাশাপাশি এখন যে মানে আরাকান আর্মি যেটা জয়লাভ করেছে, হ্যাঁ সেটাও কিন্তু তাদের মানে রোহিঙ্গাদের বিরুদ্ধেই যাবে। কাজেই রোহিঙ্গাদের যে অনুপ্রবেশ আরো বেশি করে বাংলাদেশে হবে, পাশাপাশি আমাদের দেশেও কিন্তু হতে পারে। কাজেই ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এবং এটা আন্তর্জাতিক ইস্যু। সেক্ষেত্রে ভারতবর্ষের যে সমস্ত নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলো আছে তারাও বিভিন্ন ধরনের সুবিধা নিতে চাইবে। কাজেই এই দুটো ঘটনা বাংলাদেশের যে নতুন সরকার ইউনূস সরকার তাদের উপর যে একটা বিশাল ব্যাপক একটা প্রভাব সৃষ্টি করবে এবং তাদের উপরে একটা তাদের মাথা ব্যথার কারণ হবে, এটা কিন্তু একদম স্বাভাবিক। যতক্ষণ পর্যন্ত মানে মায়ানমারে শান্তি প্রতিষ্ঠা না হবে, মায়ানমারে শান্তি প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা খুবই মানে খুব একটা দেখা যাচ্ছে না, খুব একটা মনে হচ্ছে না, খুব একটা নেই বললেই চলে। জুন্টা প্রশাসনের এখন যেই পরিস্থিতি রয়েছে সেখানে আরাকান আর্মির সঙ্গে কতটা পাল্লা দিয়ে পারবে জুন্টা প্রশাসন, সেটাও কিন্তু প্রশ্নের মুখে। আরাকানে মানে খুব সম্ভবত আগামী প্রায় 50 বছরও সেই ধরনের কোনো শান্তি আসবে কিনা আমার সন্দেহ হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি মানে খারাপের দিকে যাবে বলে আমার মনে হয়। কেননা দেশের সীমান্ত অঞ্চলে যদি এই ধরনের কোনো সন্ত্রাসী কার্যকলাপ ঘটে থাকে এবং তার সঙ্গে যদি বাংলাদেশের রিলেশন থাকে, রিলেশন বলতে এই যে রোহিঙ্গা সমস্যাটা সেটা একসময় ছিল মায়ানমারের সমস্যা, এখন এটা কিন্তু বাংলাদেশেরও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কাজেই 12 লক্ষ রোহিঙ্গা যেখানে বাংলাদেশে বসবাস করছে,
আর ওইদিকে আরাকানে আরো প্রায় 6 কোটি মানে রোহিঙ্গা বসবাস করছে, এবং সেখানে আরাকান আর্মি কিন্তু তাদের পক্ষে নয়। কাজে এই সমস্যাগুলো মানে একটা খুব তীব্র আকারে আরো মানে বৃহত্তর সমস্যা হিসাবে এখানে আপনাকে একটা কথা বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল আর্মি ভারতের সঙ্গে সেখানে বন্ধুত্বপূর্ণ একটা প্রস্তাব দিয়েছে, এবং চীনও কিন্তু সেখানে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে। সেখানে দাঁড়িয়ে তো দেখা যাচ্ছে চীন ও বাংলাদেশের পাশে নেই, এবং যে পাকিস্তানের কথা বা পাকিস্তানকে বন্ধু রাষ্ট্র ভেবে ভারত বিরোধী মন্তব্য বা ভারত বিদ্বেষী কথাবার্তা বলে যাচ্ছে, এই অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের তরফে বাংলাদেশকে যে বোঝানো হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভারত হচ্ছে বাংলাদেশের প্রধান শত্রু, সেখানে কোথাও কি এই যে আরাকান আর্মি আর চীন ন্যাশনাল আর্মির ফলায় যে ইউনূস সরকার রয়েছে সেটাকে বাংলাদেশের সাধারণ নাগরিক থেকে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মনে হচ্ছে? এটা তো থাকে, এই ধরনের ঘটনাগুলো থাকে। আমি ইতিহাসের ছাত্র হিসেবে আমি জানি জনগণের মানে দৃষ্টিকে মানে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য অনেক ধরনের প্রচেষ্টা নেওয়া হয়। তার মধ্যে এগুলো একটা প্রচেষ্টা হতে পারে, এগুলো হয়েই থাকে, বিভিন্ন দেশে হয়ে থাকে, হয়েছেও, আবার আগামী দিনেও ঘটবে। কাজে এই ইস্যুগুলো চূড়ান্ত পর্যায়ে যখন আসে, স্বাভাবিকভাবে রাষ্ট্রের পক্ষে এটা বিশাল সমস্যা হয়ে দাঁড়ায়। আর যেটা কথা শোনা যাচ্ছে যে মানে বাংলাদেশের কিছু মানুষ ভারত বিরোধিতা করছে, এটা তাদের বাতিলের ব্যাপার। ভারত বিরোধিতা করে কিছু হবে না, বরঞ্চ ভারতের সঙ্গে যদি শত্রু বজায় থাকে তাহলে বাংলাদেশের ক্ষতি হবে। কারণ ভারতে তো মানে বাংলাদেশের প্রকৃত বন্ধু, কারণ বাংলাদেশের চারদিকের মধ্যে 3 দিকে কিন্তু ভারত, আর পাকিস্তান তো অনেক দূরে, চীন অনেক দূরে। কাজে পাকিস্তানের আশা করে কিন্তু বাংলাদেশ খুব একটা সফল হবে বা খুব একটা ভালো থাকবে আমার মনে হয় না। ভারতের সঙ্গে বন্ধুত্ব থাকলে পরে বাংলাদেশ যতটা সহজভাবে, যতটা ভালোভাবে তারা চলতে পারতো, সেটা কিন্তু সম্ভব হবে না যদি তারা পাকিস্তানের দিকে ঝুঁকে যায়। কারণ পাকিস্তান তো তাদেরকে সেভাবে দেখেনি। পাকিস্তান তো তখনকার পূর্ব পাকিস্তানকে কলোনি তৈরি করেছিল, নাহলে স্বাধীনতা হলো কেন? একই ধর্মের রাষ্ট্রে স্বাধীনতা হওয়ার কথা ছিল না, কিন্তু স্বাধীনতা হলো কেন? পাকিস্তান সৃষ্টি হওয়ার 24 বছরের মধ্যেই পাকিস্তান ভেঙে গেল কেন? এটা কি বাংলাদেশের মানুষের বুঝতে বাকি আছে? হ্যাঁ, একটা শ্রেণীর মানুষ যারা মানে সবসময় সুবিধা নিতে চেষ্টা করে তারা এটা করছে, কিন্তু বাংলাদেশের বৃহত্তর অংশের মানুষ, আমি অন্তত বিশ্বাস করি তারা গণতন্ত্রের পক্ষে, তারা প্রগতির পক্ষে, তারা ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্বের পক্ষে। কাজেই এই যে মানে চলমান ঘটনা বাংলাদেশে চলছে, এটা দীর্ঘস্থায়ী হবে বলে মনে হয় না। মানুষ প্রগতিকেই বেছে নেবে, মানুষ গণতন্ত্রকেই বেছে নেবে। এখানে মৌলবাদ বেশি দিন টিকতে পারবে না। একদম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গেছিলেন রাজশ্রী কলেজের অধ্যক্ষ ডক্টর মুজাহিদ রহমান স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ। যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, আরাকান আর্মি আর চীন ন্যাশনাল আর্মির ফলায় কি তবে এবারে ইউনূস, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা শুরু থেকেই কথা বলছি, তখন মায়ানমারের দক্ষিণ সীমান্ত কিংবা মায়ানমারের পূর্ব সীমান্ত অর্থাৎ চট্টগ্রাম কতটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে ভয়াবহ, আমরা শুরু থেকেই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ বিস্তারিত বলেছেন। এবারে আমরা চেষ্টা করব আরো একজন রাজনৈতিক বিশ্লেষক ত্রিপুরা রাজ্য থেকে প্রফেসর সঞ্জয় রায়ের সঙ্গে একটু যোগাযোগ করতে। তিনি প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। এই গোটা বিষয় নিয়ে আন্তর্জাতিক স্তরে এবং বাংলাদেশে কি প্রভাব পড়তে পারে, এবং যে প্রশ্ন আমরা তুলেছি আরাকান আর্মি আর চীন ন্যাশনাল আর্মির ফলায় কি এবারে ইউনূস, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে জুড়ে গেছেন বিশেষ রাজনৈতিক বিশ্লেষক তথা প্রাক্তন অধ্যক্ষ সঞ্জয় রায়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত নিউজ টুডের পর্দায়। নমস্কার স্যার, আমরা আমাদের আজকের লাইভ টক শোতে যে বিষয় নিয়ে বসেছি, আরাকান আর্মি আর চীন ন্যাশনাল আর্মির ফলায় কি এবারে ইউনূস, এই প্রশ্ন নিয়ে আমরা বসেছি। শুরুতেই কি বলবেন?
না দেখুন, বাংলাদেশে তো এখন মানে ওই আপনার ওই যে চট্টগ্রাম বা ওই সেন্ট মার্টিন এলাকা ওইদিকে যা চলছে আর কি, তাতে আপনি যে বললেন যে আরাকান আর্মি এবং চীন আর্মির মানে ফলায় কি বাংলাদেশের ইউনিট সরকার, এটা মানে দেখুন ওনারা ওনাদের নিজেদের এই ফাঁদেই নিজেরা পা দিয়েছেন বলে আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝতে পারছি। কারণ কি আপনার এই আসলে ওই যে এলাকায় কেন আরাকান আর্মি এলো, কারণ আরাকান আর্মি ওইখানে এসেছে, ওনারা লক্ষ্য করতে পেরেছেন যে ওদের কাছে যা খবর যে মোটামুটি ভাবে যে চট্টগ্রাম বা ওই এলাকায় যারা নাকি বুদ্ধিস্ট বা মাইনরিটি বা হিন্দু যারা মাইনরিটি আছে তাদের উপর রোহিঙ্গাদের মধ্যে কিছু কিছু শক্তির সঙ্গে মৌলবাদী শক্তির একটা যোগ সাজসে এই মাইনরিটিদের উপর আক্রমণ সংগঠিত হচ্ছিল। তাই আরাকান আর্মি তো অলরেডি আমরা জানি যে জুন্তা সরকারের বিরুদ্ধে টান করা ওদের একটা সংগ্রাম, সেখানে ওদের স্বাধীনতা মায়ানমারের আরো আপনার এই বেশি মানে ওদের বেসিক্যালি ওদের হেগেমনি এস্টাবলিশ করবার জন্য ওরা ফাইট করছে। তো এখন আরাকান আর্মি ন্যাচারালি এই সাইডে এসে যেহেতু রোহিঙ্গারা একটা বিশাল অংশ, রোহিঙ্গাদের সঙ্গে তো ওদের একটা বিক্ষোভও রয়েছে, তাই ওনারা এখানে এসেছেন। রোহিঙ্গাদের সঙ্গে তো আরাকান আর্মির বরাবর একটা বিক্ষোভ রয়েছে, একটা ডিস্টেন্স রয়েছে। রোহিঙ্গাদের সঙ্গে তো আরাকান আর্মির একটা বিশাল ডিস্টেন্স রয়েছে। রোহিঙ্গাদের তো আরাকান আর্মি পছন্দ করছেন না, সে কারণেই তো আরো বান্দরবন এলাকাতে তাদের যে ওনারা এসে এই জন্য তো এসেছে। শুনলে এটা এসেছে সঙ্গে যেটা নাকি আরাকান আর্মির একটা বিশেষ একটা ওদের যেটা ওইখানকার যারা লোকজন ওদের অধিকাংশই কিন্তু প্রায় বুদ্ধিস্ট, ঠিক আছে? তো বেসিক্যালি ওদের উপর ওই এলাকা বান্দরবন বলুন বা ওই এলাকাটা দিয়ে যে পরিমাণে মাইনরিটিদের উপর যে পরিমাণে আক্রমণ হয়েছে সেজন্য তো আরাকান আর্মি এদিকে এসেছে, ঠিক আছে? এখন চীনের যেটা অবস্থাটা আপনি বলছিলেন যে চীন কেন এলো, এই যে আরাকান আর্মি এবং ওইখানে আরো যে কয়েকটি সংগঠন আছে, ইউনাইটেড ওয়ার স্টেট আর্মি আছে বা আরো কিছু কিছু সংগঠন আছে যেগুলোর সঙ্গে জুন্তা সরকারকে যদিও আপনার চীন সরকার বা চীন ন্যাশনাল আর্মি ব্যাকিং করছে নন অফিসিয়ালি, কিন্তু আপনার এই যে সমস্ত এই যে গুলো আছে আপনার যে আপনার এই ইথনিক যেগুলো গ্রুপগুলো আছে, আর্মড অর্গানাইজেশন গুলো আছে, ঠিক আছে, বা পিপুলস ডিফেন্স ফোর্সেস যেগুলো আছে, এগুলোকেও কিন্তু আপনার মানে চীন ন্যাশনাল আর্মি কিন্তু ওদেরকে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ মানে আপনি আর্মসি বলুন বা ফিনান্সিয়াল এইডি বলুন এগুলো দিচ্ছে। কারণ কি চীনের একটা ব্যক্তিগত চীনের একটা সেখানে একটা স্বার্থ রয়ে গেছে। কারণ কি ওইখানে যে শান এবং যে আপনার এই যে আপনার যে রাখাইন যাকে বলা হয় প্রদেশ, ঠিক আছে, এই দুটো প্রদেশে কিন্তু আপনার মোটামুটি ভাবে আপনি যদি লক্ষ্য করেন সেখানে চাইনিজের প্রচুর সেখানে ইনভেস্টমেন্ট হয়েছে। ইউনানের কাংনিং থেকে মায়ানমার অব্দি যে রেল প্রজেক্ট হয়েছে সেটাও আপনার কিন্তু ওই যে শান প্রদেশেই, এবং এই যে রাখাইন প্রজেক্টে রাখাইনে প্রচুর এবং শানে প্রচুর পরিমাণে আপনার ইউরেনিয়াম পাওয়া যায়, তারপরে খনিজ দ্রব্য রয়েছে, তারপর গোল্ড আছে, ঠিক আছে, এবং রাখাইন যে এলাকাটা আছে এখানেও কিন্তু ওদের একটা বিশাল একটা কিন্তু ইনভেস্টমেন্ট হয়েছে। সুতরাং ওই ইনভেস্টমেন্টটাকে ওদের চাইনিজ যে ইনভেস্টমেন্টটা মায়ানমারে আছে এবং ওদের যে চাইনা মায়ানমার যে ইকোনমিক করিডোর আছে, এবং ইন্ডিয়ারও দেখবেন একটা করিডোর আছে, বাংলাদেশ চায়না ইন্ডিয়া মায়ানমার একটা করিডোর আমরা বলি। সুতরাং এই সমস্ত দিকগুলো যদি লক্ষ্য করে দেখেন, এবং চাইনার আর একটা বড় প্রজেক্ট হলো ডিআরআই বলি, এটাকে বলি ডিআরআই প্রজেক্ট, বর্ডার রুট অর্গানাইজেশন একটা বর্ডার একটা রুট আছে একটা, ওইটার একটা বিশাল ইনভেস্টমেন্ট ওদের রয়েছে। এটা দিয়ে আমরা বলি ইন্ডিয়া এটাকে প্রোটেক্ট করবার জন্য বোথ জুন্তা গভর্নমেন্টকেও সাপোর্ট করছে, আবার এই যেগুলো আপনার আমি বললাম যে ইথনিক
যে আর্মড অর্গানাইজেশন গুলো আছে, এদের তার মধ্যে আরাকান আর্মিও একটা, তার মধ্যে সেখানেই স্যার একটা কথা বলবো, আপনি যখন বলছেন যে এই যে চীনের যে প্রজেক্টগুলো রয়েছে রাখাইন প্রদেশে বলুন বা আপনি যে আশপাশের অঞ্চলগুলোতে বলছেন যে ইনভেস্টমেন্ট রয়েছে চীনের, সেখানে চীনের তো একটা বিশাল বাণিজ্যিক বিষয় রয়েছে যে এই খনিজ সম্পদগুলোর উপর চীনের ইনভেস্টমেন্ট রয়েছে। সেখানে আরাকান আর্মি এবং মায়ানমারের ভেতরে যে একটা ছোট্ট চীন প্রদেশ রয়েছে, চীন ন্যাশনাল আর্মি, যাদের মূলত উৎপত্তি, চীন ন্যাশনাল আর্মি তো আর চীনের নয়, চীন ন্যাশনাল আর্মি হচ্ছে মায়ানমারের সেই চীন প্রদেশের আর্মি। তো এই দুটো আর্মি সংগঠন কিন্তু এই মুহূর্তে চীনের জন্য একটা অন্যরকম থ্রেট রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে চীন ন্যাশনাল আর্মি এবং আরাকান আর্মি ভারতের সঙ্গে কিন্তু একটা বন্ধুত্বতার প্রস্তাব দিয়েছে। সেখানে এই আমি একটু বলছিলাম স্যার, এই জায়গায় দাঁড়িয়ে চীনও তখন ভারতের সঙ্গে বন্ধুত্ব তার প্রস্তাব দিয়ে কিন্তু সেই ঘোষণা দিয়েছে। এখন এই অবস্থায় দাঁড়িয়ে চীনও বাংলাদেশের পাশে থাকছে না। না চীন চীনের যদি আপনি অবস্থান লক্ষ্য করে দেখুন, চীনের কিন্তু বাংলাদেশে কিন্তু ওদের ইনভেস্টমেন্ট আমাদের চেয়েও বেশি আছে। চীনের যেটা সমস্যা সেটা হলো যে ওর মায়ানমার যে জায়গাটা আছে সেখান থেকে তার একটা ডিপ সি একটা প্রজেক্টও আছে সেখানে, এখান দিয়ে তাকে আপনার মায়ানমারের সঙ্গে যে গ্রুপগুলো আছে ওদের সঙ্গে আপনার সম্পর্কটা ভালো রাখার যে পিছনে কারণ হলো কি, ওই দিক যদি ভারত মহাসাগরকে সে যদি ঢুকতে চায়, ভারত মহাসাগরের উপর কন্ট্রোল চায়, তাহলে তাকে মায়ানমারের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক রাখতে হবে। এবং এই যে মায়ানমারে এখন যে পরিস্থিতি, তাতে যে সমস্ত ইথনিক আর্ম ফোর্স গুলো আছে, জুন্টা গভর্নমেন্টের কিন্তু অনেকটা পার্ট, বেসিক্যালি তারা পাওয়ারে থাকলেও কিন্তু এই যে রাখাইন প্রজেক্ট বলুন বা যে শান এলাকা বলুন বা চীন এলাকা বলুন, এই সমস্ত জায়গায় কিন্তু জুন্টা মায়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে গেলে এই মুহূর্তে চীন ন্যাশনাল আর্মি বা আরাকান আর্মির সঙ্গেও চীনের একটা ভালো সম্পর্ক রাখতে হচ্ছে, এটাই বাস্তব। আপনার কাছে যে প্রশ্ন, একেবারে শেষ যে প্রশ্ন যাব স্যার, এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ভারত বিদ্বেষী নানান স্লোগান উঠছে, কিন্তু মূলত যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল আর্মি মূলত বাংলাদেশের মূল মাথা ব্যথার কারণ বা থ্রেটের কারণ। সেখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে বাংলাদেশের নাগরিকদের কোথাও না কোথাও এই থ্রেটটা থেকে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য ইউনূস সরকার কি ভারত বিরোধী স্লোগান বা ভারত বিরোধী মন্তব্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের ঘুরিয়ে রাখতে চাইছে? না দেখুন, বাংলাদেশের এখনকার যে ডিসপেন্সেশন যেটা গভর্নমেন্ট যেটা আছে নাকি একটাই মোহাম্মদ ইউনূস, তাদের সার্ভাইভেলের একটাই আপনার উপায়, সেটা হলো এন্টি ভারত। সেটা বিএনপি পলিটিক্সই বলুন বা জামাতি বলুন, ওদের কাছে একমাত্র ভারত বিরোধিতা করেই ওরা থাকতে পারবে, তাছাড়া সেখানকে ওদের বাঁচবার কোনো উপায় নেই। জনগণের মোড় ঘুরিয়ে দেওয়া বা কি না দেওয়া সেটা বাংলাদেশের ব্যাপার, কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের যারা জনগণ আছে তাদেরকে বুঝতে হবে, তারা যদি সরব না হয়, তাদের যদি চোখ না খুলে, কারণ কি আমাদের আগেও প্রাইম মিনিস্টার বলেছিলেন, যিনি মনমোহন সিং ছিলেন, উনি বাংলাদেশ গিয়েছিলেন, উনি বলছিলেন যে 25% অফ দি বাংলাদেশি পিপুল আর বেসিক্যালি এন্টি ইন্ডিয়ান। ঠিক আছে, সুতরাং ওইখানে তখন তো উনি তো ঠিকই বলেছেন এটা। সুতরাং ইট ইজ ফ্যাক্ট, বাংলাদেশের যে পলিটিক্সটা আছে, এন্টি ইন্ডিয়া পলিটিক্স, যেটি আওয়ামী লীগ এন্টি যে ফোর্সেস গুলো আছে, তাদের বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকলে গেলে ভারত বিরোধিতাই করতে হবে। তারা তাই করছে, করে তাদের কি হচ্ছে, জনগণের সর্বনাশ ডেকে আনছে, বাংলাদেশের অর্থনীতি একদম ভেঙে চুরমার, ওইটা রিভাইভ করবার কোনো উপায় নেই। সেখানে চীন হয়তো বলছে ঠিক আছে, কারণ ভারত থেকেও চীনের ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে অনেক বেশি, ঠিক আছে, কিন্তু চীন ইজ অলসো ইন এ ডাইলেমা। ঠিক আছে, চীনেও ডাইলেমা, কারণ কি চীন ডাইলেমা আছে, কারণ কি চীনে মায়ানমারকেও লাগবে, আবার চীন বাংলাদেশকেও লাগবে। কিন্তু চীন তো ইতিমধ্যে ভারতের সঙ্গে বন্ধু প্রস্তাবের ঘোষণা দিয়ে দিয়েছে স্যার।
না চীনকে তো এখন ভারতকে নিতেই হবে, কারণ সেখানে দাঁড়িয়ে তো বাংলাদেশের সঙ্গে চীনও থাকছে না, এবং যে পাকিস্তানের ওপর বন্ধু হিসেবে তারা লড়াই করার চেষ্টা করছে ভারতের সঙ্গে। আমি আপনাকে একটা কথা বলছি ম্যাডাম, বাংলাদেশ চীনকে তো ইন্ডিয়া, কারণ কি আপনার আমেরিকাতে যখন নাকি নির্বাচনের পরে যেহেতু ডোনাল্ড ট্রাম্প আসছে, ডোনাল্ড ট্রাম্প আসার পরে উনি ওনার নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল যেগুলো দিয়েছে সেগুলো তো অধিকাংশই উনি যেমন বলেছেন, ওরা যেমন বলেছে টেরিফ রেজ করবে। তো টেরিফ রেজ করলে পরে তারপরে চাইনিজ যে ইনভেস্টমেন্ট, চাইনিজ যে এক্সপোর্টটা আছে আমেরিকাতে সেটা কাট হয়ে যাওয়ার চান্স আছে। সুতরাং চায়নার নিজস্ব অর্থনীতি বাঁচাবার জন্য আর চায়নার এখন যা মানে তার পাশাপাশি তার অন্যান্য রাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক সেগুলো যদি আমরা নিরিখে লক্ষ্য করি, ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা ছাড়া তার কোনো উপায় নেই। সুতরাং দিস ইজ ইন্ডিয়ার পক্ষে মানে যে আপনি বললেন যে ওই এলাকাটার যে মানে প্রবলেমটার কথা বললেন, যে আরাকান আর্মি এবং চাইনিজ আর্মির কথা যেটা বললেন বাংলাদেশের অবস্থা কি, আমাদেরও কিন্তু এখানে একটা মায়ানমারে ইন্ডিয়ার একটা প্রজেক্ট ছিল, KMTTP প্রজেক্ট, কারাদন মাল্টি মডেল ট্রান্সপোর্ট একটা প্রজেক্ট ছিল, ঠিক আছে। এটাও কিন্তু আরাকান আর্মি ইনিশিয়ালি কিন্তু দে বেসিক্যালি রেসিস্টেন্ট, কিন্তু এখন গভর্নমেন্টের সঙ্গে ওদের একটা মানে সমঝোতা হয়েছে। সুতরাং ইন্ডিয়ান প্রজেক্ট যে কারাদন মাল্টি মডেল প্রজেক্ট যেটা আছে দিস ইজ সেফ, ঠিক আছে। কারণ কি আপনাকে যদি মানে মায়ানমারের এখন যে অবস্থা, মায়ানমারে যদি আপনাকে যদি ডেভেলপমেন্ট যদি আপনাকে কাজে লাগাতে হয় তাহলে আপনাকে চীনের যে মায়ানমারের যে জুন্তা গভর্নমেন্ট আছে তার সঙ্গে যেমন একটু সম্পর্ক আছে, এই সমস্ত যে আপনার এই যে ইথনিক যে সমস্ত আর্মস অর্গানাইজেশন গুলো আছে এগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে। তবে বাংলাদেশের যেটা সমস্যা সেটা হলো বাংলাদেশ ইজ বেসিক্যালি ইন এ ভেরি ডিপ ট্রাবল। এটা এখানে মুড় ঘুরিয়ে দেওয়া টোয়ার কোনো ব্যাপার নেই এখন, কারণ কি রোহিঙ্গাদের বিরুদ্ধে যে সমস্ত ওদের মানে যে সমস্ত মৌলবাদী শক্তি দেখা যেভাবে নাকি মানে মাইনরিটিস বা হিন্দু এবং বুদ্ধিস্টদের উপর আক্রমণ করেছে, তখন ইউনিট সরকার চোখ বুঝেছিল। এখন বেসিক্যালি তার তো একটা মানে ইম্প্যাক্ট থাকে বাংলাদেশ গভর্নমেন্টকে বহন করতেই হবে। বাংলাদেশের কতখানি মানে সেরকম ভাবে সামরিক শক্তি আছে সেটাকে এনকাউন্টার করবার, সেটাও দেখবার আগামী দিন। একদম আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। এতক্ষণ টেলিফোন লাইনে আমাদের সঙ্গে জুড়ে ছিলেন প্রাক্তন অধ্যক্ষ সঞ্জয় রায়, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। আমরা এরপরেই চলে যাব, আমাদের সঙ্গে আরো বিশিষ্ট জনেরা জুড়ে যাবেন। আমরা চেষ্টা করব এই মুহূর্তে একটু ত্রিপুরা রাজ্য বা ভারতবর্ষের বাইরে যারা রয়েছেন তাদের সঙ্গে, অর্থাৎ সরাসরি বাংলাদেশের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তাদের সঙ্গে যদি একটু যোগাযোগ করতে পারি। আমরা এই মুহূর্তে চলে যাওয়ার চেষ্টা করব বাংলাদেশের ব্যারিস্টার সলিসিটর নিঝুম মজুমদার, যিনি এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন, ওনার সঙ্গে যদি আমরা একটু যোগাযোগ করতে পারি। হ্যালো, আমরা চেষ্টা করছি সরাসরি ইংল্যান্ড থেকে বাংলাদেশের ব্যারিস্টার সলিসিটর নিঝুম মজুমদারের সঙ্গে যোগাযোগ করার। গোটা বিষয় থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট উঠে আসছে, প্রত্যেকেই কিন্তু কোথাও না কোথাও বলছে যে আরাকান আর্মি বা চীন ন্যাশনাল আর্মি কোথাও না কোথাও তো সেখানে ইউনূস সরকারের মাথা ব্যথার কারণ। যে প্রশ্নটা আমরা তুলেছিলাম আরাকান আর্মি বা চীন ন্যাশনাল আর্মি, সেটা তার ফলায় ইউনূস সরকার কিনা, এই প্রশ্ন তুলেছিলাম আজকে আমরা। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার নিঝুম বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত নিউজ টুডের পর্দায়। আপনাকে ধন্যবাদ। আপনাকে
দর্শকদেরকে শুভেচ্ছা। একদম সরাসরি ইংল্যান্ড থেকে আপনাকে আমরা আমাদের এই লাইভ টক শোতে পেয়ে গেছি এই মুহূর্তে ফোন লাইনে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে বিষয়টা আপনার কাছে প্রথমেই একেবারে সোজা প্রশ্নে চলে যাব, যে ট্যাগলাইন নিয়ে আজকে আমরা বসেছি মূলত আরাকান আর্মি আর চীন ন্যাশনাল আর্মির ফলায় কি এবারে ইউনূস সরকার, কি বলবেন শুরুতে? আমি এই পুরো ব্যাপারটাতে সবসময় যেই কথাটা বলেছি যে কয়েকটা জায়গাতে, প্রথমত আপনারা যখন ইউনূসকে ইউনূস সরকার বলছেন বা এই সরকার বলছেন, সেই জায়গাতে আমি শুরুতে একটা প্রতিবাদ করি। আমার কাছে মনে হয় এটা আমার জন্য প্রয়োজন। সেটা হচ্ছে যে এটি কোনো সরকার না, কিন্তু এটি হচ্ছে একটি অবৈধ সরকার। ফলে ইউনূসকে অবৈধ সরকার বললে আমার মনে হয় গ্রামাটিক্যালি এবং সাংবিধানিক ভাবেও আপনারা ঠিক আপনাদের সংবিধানে 2011-তেই সেই অন্তর্বর্তীকালীন সরকার যে টার্মটা ছিল সেটা বোধহয় উঠে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার তো উঠেই গেছে, প্লাস এই অবৈধ ইউনূসরা ঠিক যেই নামে আছে সেটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো ধারা বাংলাদেশের সংবিধানে নেই, এবং কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার এই হাইকোর্ট থেকে পুনর্বহাল হয়েছে বলে দাবি করছে, যদিও এটা কোনো আইনও না, আদালতও না, কিছুই না, এখানে কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। তারপরেও যদি একজন আইনজীবী হিসেবে আমি আইনটাকে মেনেও নেই, তাহলে ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু নেই। আচ্ছা, এটা গেল একটা। আমি আরাকান আর্মির ইস্যুসটাতে আসি। আপনি যে আমাকে যে প্রশ্নটা করেছেন, আমি না এই পুরো ব্যাপারটাকে একটু ভিন্নভাবে দেখতে চাই। সেটা হলো, প্রথম কথা হচ্ছে যে এই আরাকান আর্মিরা কারা? এই আরাকান আর্মিরা হচ্ছে একটা বুদ্ধিস্ট বিপ্লবী গ্রুপ, যারা হচ্ছে ধর্মগত ভাবে বুদ্ধিস্ট। তারা জান্তা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। খেয়াল করে দেখেন যে গত 53 বছর 54 বছর বাংলাদেশে এখনো পর্যন্ত আপনি ডটগুলো মেলাবেন যে বাংলাদেশে কোনো পাকিস্তানি জাহাজ কিন্তু আসেনি, অথচ গত 2 মাসের মধ্যেই পাকিস্তান থেকে 3টি জাহাজ আসলো, এবং যতগুলো কন্টেইনার আসলো আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না এই কন্টেইনার গুলো তো কি আছে। এখন আরাকান আর্মির প্রসঙ্গ আসাতে আমি পাকিস্তানের জাহাজের কথা কেন বললাম, এই কারণে বলেছি কারণ আমাকে ডটগুলো মেলাতে হবে। এই যে রোহিঙ্গারা ঢুকছে আরো, তারপরে হচ্ছে যে আপনার পাকিস্তানি জাহাজগুলো আসছে, প্লাস পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশকে 40,000 অ্যামুনিশন দেওয়া হবে, 3টা। আর 4 নাম্বার ডটটা আপনি মেলাবেন, যেটি কয়েকদিন আগেই যে 10টা অস্ত্র মামলা যেটা হয়েছে, সেখানে কিন্তু যারা ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড করবার জন্য অস্ত্রগুলো এনেছিল তাদের অনেকেই ছেড়ে দেওয়া হয়েছে, শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে, নানান ধরনের মেজার নেওয়া হয়েছে। সুতরাং পুরো ব্যাপারটা আমার কাছে যে জায়গাতে এসছে সেটা হচ্ছে যে আমার কাছে বারবারই মনে হয় এই আরাকান আর্মির কথা বলেন বা এই পুরো তৎপরতা আমার কাছে মনে হয় এক ধরনের প্রক্সি ওয়ার, যেটা টার্গেট হচ্ছে কোনো না কোনো ভাবে ভারত। বাংলাদেশকে তো নানান ভাবে আপনারা জানেনই যে জঙ্গি হামলা হয়েছে, বাংলাদেশের উপর দিয়ে কি ধরনের ঝড় যাচ্ছে, মৌলবাদী মানে একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে, একটা পূর্ব পাকিস্তানি বলা যেতে পারে। সেখানে সেই প্রক্সি ওয়ারের কথা যখন আপনি বলছিলেন বা যে অস্ত্র আইনের কথা বলছিলেন, সেখানে বরিশ বড়ুয়ার সেই মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 10 বছরের করা হয়েছে। এক্স্যাক্টলি আমি সেটাই আসলে রেফার করছিলাম। আমি নাম নেইনি, কিন্তু আমি সেটাই রেফার করছিলাম। কিন্তু আপনাকে জিনিসটা বুঝতে হবে, ভারতের এই অঞ্চলে সবচাইতে ক্লোজ অ্যালাইজ কারা বা সবচাইতে ক্লোজ বন্ধু কারা? এতদিন বা এত বছর ধরে বাংলাদেশের সাথে একটা অসাধারণ সম্পর্ক ছিল, দুদেশের সাথে সম্মানের সাথে তার সার্বভৌমত্বকে নিয়ে আলাদা একটা সম্পর্ক ছিল। খেয়াল করে দেখেন, ভারতকে যদি আপনি অস্থিতিশীল করে দিতে পারেন, এখানে সিআইএ তার প্লট গুলো বাস্তবায়নে তার জন্য সুবিধা হয়। বাইডেন প্রশাসন যাওয়ার আগ পর্যন্ত তাদের যে একটা দীর্ঘ ধরনের সুবিধা ছিল, বাইডেন প্রশাসন যেই কাজগুলো একটা দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে করতে চেয়েছে, সেটা শিকার কিন্তু ভারত। শুধু যে বাংলাদেশ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর উপরে জঙ্গি হামলা হয়েছে, সেখানেই সীমাবদ্ধ না। আপনি যদি শ্রীলঙ্কাতে দেখেন, রাজা পাকসের ফ্যামিলি, মাননীয় প্রধানমন্ত্রী, কিংবা ওই সাইডটাতে যদি মধ্যপ্রাচ্য ঢোকেন, সিরিয়া, টার্গেট কিন্তু আমার কাছে বারবারই মনে হয়েছে ভারত। ফলে ভারতকে নানান ভাবে ব্যতিব্যস্ত করে রেখে এই জায়গাতে একটা ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে বলে আমার বারবারই মনে হচ্ছে। ফলে আরাকান আর্মির ব্যাপারে বাংলাদেশের এই যে অবৈধ সরকার, তাদের পলিসি কি সেটি আমাদের কাছে খুবই স্পষ্ট। কারণ কিছুদিন আগে এই যে সমন্বয়ক যাদের কথা আমরা শুনি, যারা এই জঙ্গি হামলার নেতৃত্ব দিয়েছিল, তারা বলেছে যে তারা একটা ইসলামী মিলিশিয়া গঠন করবে। এই ইসলামী মিলিশিয়া কাদেরকে নিয়ে গঠন করবে? বাংলাদেশের স্কুল কলেজের ছেলেরা এই মিলিশিয়া গঠন করতে যাবে? বাংলাদেশ ঠিক যেভাবে চলে এসছে গত 54 বছর ধরে, এখানে কিছু মানুষরা ওই মিলিশিয়া বাহিনীতে যাবে কারা? তাদেরকে রিক্রুট করবে, রোহিঙ্গাদেরকে করবে। ফলে এই রোহিঙ্গাদেরকে রিক্রুট করে যেই আরসাকে
বাংলাদেশের তরফ থেকে অনেক 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 লম্বা সময় ধরে ফিট করা হয়েছে মিয়ানমারের এই জান্তা সরকারের এগেইনস্টে, এদেরকে মিলিয়ে একটা মিলিশিয়া বাহিনী গঠন করা যারা বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবির সাথে একসাথে হয়ে ভারতের বিচ্ছিন্নতাবাদীকে নানানভাবে ত্যক্ত বিরক্ত করবে এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করে পাকিস্তানের যে আইএসআই এর এতদিনের পরিকল্পনা, এত বছর ধরে পরিকল্পনা, সেটাকে বাস্তবায়ন করবে এবং এটাই হচ্ছে শেষ পর্যন্ত মিশন। এটাই আমার কাছে মনে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরাকান আর্মি এখন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, একেবারে মিয়ানমারের যে দক্ষিণ অঞ্চল রয়েছে বা মিয়ানমারের বেশিরভাগ অঞ্চল সেখানে আরাকান আর্মি দখল করে নিয়েছে। এদিকে পূর্ব দিকে যে চীন ন্যাশনাল আর্মি রয়েছে সেটা পূর্ব সীমান্ত দখল করে নিয়েছে। অর্থাৎ আপনাদের বাংলাদেশের যে কক্সবাজার, সিলেট, বান্দরবন, চট্টগ্রাম, ওইসব অঞ্চলগুলো কিন্তু একটা থ্রেট বা টার্গেট রয়েছে চীন ন্যাশনাল আর্মি বা আরাকান আর্মির। সেখানে বান্দরবনে যে রোহিঙ্গারা অন্তর্বর্তীকালীন সরকারের অবৈধ ইউনূস সরকারই হোক বা আপনারা যে তকমাই দিয়ে থাকেন, সেখানে সেই থ্রেট তো রয়েইছে। সেখানে যদি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে চট্টগ্রামের যারা বৌদ্ধিস্টরা রয়েছে বা গোটা বাংলাদেশের যারা বৌদ্ধিস্টরা রয়েছে তারা আরাকান আর্মির সঙ্গে সেখানে হাত মিলিয়ে দেন, বা আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পেরেছি যে রাখাইন প্রদেশ যেটা রোহিঙ্গাদের মূল ঘাঁটি, যেটা নিয়ে মৌলবাদীদের একটা ঘাম বা চিন্তার কারণ তো থাকতেই পারে। যে মৌলবাদী আস্ফালন দিয়ে নতুন বাংলাদেশের স্বাধীনতা এসছে বলে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে বা সরকার রয়েছে তারা দাবি করছেন, কোথাও তো মৌলবাদী সংগঠনটা পেছনে ছিল। যে ছাত্র আন্দোলন মাঠে নেমে পূর্বতন যে সরকার ছিল অর্থাৎ শেখ হাসিনার সরকারকে ফেলে নতুন করে নতুন বাংলাদেশ বা নতুন স্বাধীনতা বলেছে, সে জায়গায় দাঁড়িয়ে রাখাইন প্রদেশের অনেকটাই তো প্রায় পুরোটাই তো এই মুহূর্তে আরাকান আর্মি দখল করে নিয়েছে। এবং এই রাখাইন প্রদেশের যে রোহিঙ্গাদের যে বেস ক্যাম্প বা মূলত যেখান থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে লস্করে তৈবা বলুন, আল কায়দা বলুন বা রোহিঙ্গাদের যে নিজস্ব আর্মি রয়েছে, তারাই তো তৈরি হয়ে বেরিয়ে আসছে, যারা কোথাও না কোথাও আপনি যেটা বলছিলেন কোথাও না কোথাও ভারত বিরোধী মিশন রয়েছে সেখানে। সেই জায়গায় দাঁড়িয়ে তারাই ভারত এবং ভারতের যে উত্তর পূর্বাঞ্চল যেখানে সব থেকে বেশি প্রক্সি ওয়ারের সম্ভাবনা রয়েছে এবং সব থেকে বেশি থ্রেট বরাবর যাদের কাছ থেকে রয়েছে, সেই অঞ্চলগুলিতে নিষিদ্ধ কাজকর্ম করে চলেছে। এখন যখন এই রাখাইন প্রদেশ আরাকান আর্মির দখলে প্রায় চলে গেছে, সেখানে তো কোথাও একটা সরাসরি থ্রেট রয়েছে। এই আপনার কথায় আপনি যাকে অবৈধ ইউনূস সরকার বলছেন, তার তো একটা মাথা ব্যথার কারণ রয়েছে। এই মাথা ব্যথার কারণ ধরেন আমরা যারা দেশের সাধারণ নাগরিক আছি, যারা ধরা যাক যে মুক্তিযুদ্ধ, মুক্ত বুদ্ধি, বাংলাদেশের সার্বভৌমত্বে আমরা বিশ্বাস করি, আমাদের জন্য বা আপনারা যারা দূর থেকে আমাদের প্রতি হয়তো বা অনুভব করেন, ফিল করতে পারেন, তাদের আমাদের সবার জন্য এটা নিশ্চয়ই একটা আশঙ্কার ব্যাপার রয়েছে। কিন্তু আপনি কি এটা লক্ষ্য করে দেখেছেন যে এখনো পর্যন্ত এত কিছু হয়ে যাওয়ার পরেও বাংলাদেশের এই অবৈধ যারা বাংলাদেশের বুকে চেপে আছে তাদেরকে আপনি কখনো কি দেখেছেন যে জান্তা সরকারের সাথে কোনো ডায়ালগে কিংবা এই সন্ত্রাসী সংগঠনের সাথে কোনোভাবে কোনো মেসেজ আদান প্রদান বা তাদের সাথে বসা বা কি হচ্ছে বাংলাদেশ সীমান্তে তারা যে থ্রেট অনুভব করছে এই কোনো কিছু নিয়ে কোন ধরনের স্টেপ আপনি যদি এগুলো বাদও দেন, ধরা যাক যে জান্তা সরকারের সাথে এরা যাবে না, কথা বলবে না, বা সন্ত্রাসী এই সংগঠনের সাথে তারা কথা বলবে না, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কোন ধরনের কনসার্ন আপনি রেজ করতে দেখেছেন? বরঞ্চ যে যারা এই সমন্বয়ক নাম দিয়ে বা তকমা লাগিয়ে ঘুরছে তারা বলছে যে আরাকান আর্মি আমাদের মাথা ব্যথার কারণ না। সেদিন একটা টিভিতে একজনকে দেখলাম সেগুলো বলছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার যদি প্ল্যান থাকে অন্য, আপনার যদি প্ল্যান থাকে হচ্ছে বিচ্ছিন্নতাবাদীদেরকে রসদ জোগানো, আপনার যদি এখানে লস্করি তৈবা কিংবা মুসলিম ব্রাদারহুডের কোনো সন্ত্রাসী বা মিলিশিয়া বাহিনী গঠন করার পরিকল্পনা থাকে, তাহলে তো আপনি আসলে ওই জায়গাটাকে গুরুত্বের সাথে দিবেন না। বাংলাদেশ এই গত 4 মাসে যে স্টেটে পৌঁছেছে, আপনার কাছে কি মনে হয় যে আসলেই বাংলাদেশ তার সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করছে, আসলেই তার বাইরের শত্রুর আক্রমণ থেকে তারা চিন্তা করছে? এইটা চিন্তা করলে কোনো কারণ ছাড়া দিনের পর দিন তারা ভারতকে ফুসিয়ে তুলছে, নানানভাবে তাদেরকে ত্যক্ত বিরক্ত করছে। আপনাকে এই জায়গাগুলোতে ইঙ্গিত নিতে হবে যে এখানে মায়ানমার বা এই আরাকান আসলে মাথা ব্যথা না, এই প্রক্সি ওয়ারের মূল টার্গেটটা ভারত এবং মাথা ব্যথা হচ্ছে ভারত। ফলে তারা এটার অনুভবই করছে না এই চাপটা।
এটা দুঃখজনক, কিন্তু এই অবৈধ সরকারের কাছে এর থেকে বেশি কিছু আমার মনে হয় না আমরা আশা করতে পারি। আপনি শুরুতেই যে কথাগুলো বলছিলেন যে গত 53-54 বছরে পাকিস্তান থেকে কিছুই আসেনি বা কোনো কিছু আসেনি, বা গত 2 মাসে যে 3টি জাহাজ এসছে, সেই জাহাজ বা সেই জাহাজের মধ্য দিয়ে কি এসছে আমরা কেউই জানি না। সেখানে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি, গত কয়েকদিন আগে ইউনূস সরকার সেখানে নিরাপত্তার বিষয়টা তুলে দিয়েছেন। সেখানে কোনো সিকিউরিটি চেকিং থাকবে না, সেখানে জাহাজে আলু এলো না পেঁয়াজ এলো না, হ্যাঁ সে চাল ডাল এলো না কি এলো আমরা কিছুই জানি না, সেখানে অস্ত্র এলো না কিছুই জানি না। আপনি যেটা শুরুতেই পয়েন্ট আউট করেছেন যে 3টে জাহাজ যে এসছে গত 2 মাসে, কি এসছে আমরা কিছু জানি না। কিন্তু এখানে একটা কথা বলবো, আমি যখন আরাকান আর্মির কথা বা চীন ন্যাশনাল আর্মির কথা বারে বারে বলছি, তখন সেখানে একটা জিনিস কিন্তু উপকূলেও কিন্তু বাংলাদেশের একটা ভয় থাকছে কোথাও না কোথাও। কেন বলছি কথাটা, নেগ্রেস যে জলপ্রণালী রয়েছে সেটাও কিন্তু আরাকান আর্মির দখলে যাওয়ার পথে রয়েছে। এখন প্রশ্ন হলো, এই নেগ্রেস জলপ্রণালী যদি আরাকান আর্মি দখল করে নিতে পারে, তখন তো সেখানে পাকিস্তানও ঢুকতে পারবে না। সেক্ষেত্রে তো পাকিস্তানও বন্ধু হিসেবে থাকছে না। আপনি যেটা বলছেন যে সরাসরি ভারত মাথা ব্যথার কারণ, সেক্ষেত্রে তো পাকিস্তানও বন্ধু হিসেবে থাকছে না। আর ইতিমধ্যেই চীন, যারা সব থেকে বেশি ইনভেস্টমেন্ট সম্ভবত বাংলাদেশেই করে থাকে, সেই জায়গায় মিয়ানমারের তাদের যে নিজস্ব ইনভেস্টমেন্ট রয়েছে বা নিজস্ব খনিজ সম্পদ বা নিজস্ব ব্যবসা যেটা রয়েছে, আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল আর্মির হাত থেকে সেই ব্যবসা বা সেই ভয় থেকে কোথাও না কোথাও কিন্তু ভারতের সঙ্গে একটা বন্ধু প্রস্তাব চীন দিয়েছে। কারণ যে আরাকান আর্মি একসময় ভারতের বিরুদ্ধে সেখানে মন্তব্য করেছিল বা ভারত বিরোধী কথা বলেছে, সেই আরাকান আর্মি কিন্তু এখন ভারতকে বন্ধু হিসেবে প্রস্তাব পাঠিয়েছে। তো সেখানে তো দেখা যাচ্ছে কোথাও চীনও পাশে রইল না। নেগ্রেস জলপ্রণালী যদি আরাকান আর্মি দখল করে নেয়, তাহলে পাকিস্তানও থাকতে পারছে না, জাহাজও আসবে না। যে ভরসায় ভারত বিরোধী মন্তব্য বা ভারত বিরোধী মিশন চালানোর কথা ইউনূস ভাবছে, সেখানে তো এটাই তাহলে প্রমাণ হচ্ছে যে আরাকান আর্মি আর চীন ন্যাশনাল আর্মি এখন ইউনূসের মূল মাথা ব্যথার কারণ। কিন্তু কোথাও না কোথাও মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বা বাংলাদেশের সাধারণ নাগরিককে বোঝানো হচ্ছে ভারত মূল শত্রু। You rightly said. আপনি যদি বাংলাদেশের রিসেন্ট তৎপরতাগুলো লক্ষ্য করেন, ধরা যাক যে আপনি এখন আমার সাথে কথা বলছেন, বাংলাদেশে কিন্তু এটা একটা বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যে ভারত কেন বাংলাদেশকে নিয়ে কথা বলছে। ভারতকে আক্রমণ করো, 4 দিনের ভিতরে কলকাতা দখল করতে হবে। আপনারা জানেন যে ত্রিপুরাতেও আপনার বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে, এগুলো তো নিশ্চয়ই আপনার অজানা নয়। তো পুরো ব্যাপারটা যে জায়গাতে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে হঠাৎ করে আপনাকে ডটগুলো যদি আপনি মেলান, যে এই প্রবল ভারত বিরোধিতা, আপনি এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য দেখেছেন? ভারত কি এই পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষিতে কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়েছে? বরঞ্চ আমি যেটা দেখতে পাচ্ছি যে বারবারই তারা রেজিস্ট করছে, বারবারই তারা খুব সংক্ষেপে জিনিসগুলো ছাড়ছে, যে তারা এটা প্রত্যাশা করে না, তারা এটা আশা করে না, এই ধরনের বক্তব্যকে ওয়েলকাম করে না। একদম অল্প করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এক ধরনের স্মার্টলি এবং ম্যাচিউরলি জিনিসটাকে হ্যান্ডেল করছে। ভারতের যে গণমাধ্যম আছে, এখনো পর্যন্ত সরাসরি কোনো হুমকিতে ভারত যায়নি, বরং এখনো বন্ধুত্বতার বার্তা দিয়ে যাচ্ছে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে মৈনাক পর্বতের সামনে এসে যদি কোনো একটা ছাগল আপনাকে যদি বারবার বলতে থাকে যে মৈনাক পর্বতকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, আমি এই সরকারকে আসলে ছাগল বলছি, দেশকে না, তো এই সরকারের যারা এগুলো বলছে তারা যখন আপনাকে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, কারণ দুই দেশের শক্তির পার্থক্য বুঝতে হবে আমাকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি ধরে নিলাম যে শক্তির পার্থক্যে বিস্তর ব্যবধান। আমার প্রশ্ন হচ্ছে যে এই আলাপটা কেন উঠবে এখানে? ভারতের সাথে আমাদের এমন কি হয়েছে যে ভারত আমাদের শত্রু কিনা, ভারতের সাথে আমাদের যুদ্ধ করতে হবে কিনা, এই আলাপের প্রয়োজন পড়লো? মানে আপনি আমাকে তো একটা পয়েন্ট আপনি আমাকে দেখাবেন, একটা রিজন আপনি আমাকে দেখাবেন। ভারত বাংলাদেশে যেই কিছুদিন আগেও আপনার গত 3-4 দিন আগে 50,000 টন চাল পাঠালো, তারপরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এখনো ভারত থেকে আসছে। আপনি কি ভাবতে পারেন যে ভারত যদি এগুলো সাপ্লাই বাংলাদেশে বন্ধ করে দেয়, বিশেষ করে চিনি, আলু, ডিম, চাল, এগুলো যদি বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ রাষ্ট্র ঠিক কোন অবস্থায় যাবে? আপনি যদি শুধু কূটনৈতিক সম্পর্ককেও আপনি বলেন যে ছিন্ন করে দিল, তাহলে বাংলাদেশের
কত লক্ষ মানুষ প্রতি বছর ভারতে চিকিৎসার জন্য যায়। আমি কিন্তু এই জায়গাতে এটা ইন্ডিকেট করছি না যে বাংলাদেশ কমপ্লিটলি ভারতের উপর নির্ভরশীল, ব্যাপারটা ওরকম না। ভারতেরও নিশ্চয়ই এখানে ব্যবসা আছে, ব্যবসায়িক নানান ধরনের ইন্টারেস্ট আছে। আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে বাংলাদেশের যেই জায়গাতে মাথা ব্যথা হওয়ার কারণ রোহিঙ্গা, যেই জায়গাতে মাথা ব্যথা হওয়ার কারণ মৌলবাদ, যেই জায়গাতে মাথা ব্যথা হওয়ার কারণ হচ্ছে আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থান করছে, এরকম একটা জায়গাতে, সেই জায়গাতে আপনি যখন পাকিস্তান থেকে অ্যামিউনিশন আনছেন, আপনি যখন পাকিস্তানের যে কোনো ধরনের ডেলিভারিকে বা যে কোনো ধরনের আপনার জাহাজে করে আসা বস্তুগুলোকে আপনি বলছেন যে তার সেখানে কোনো ধরনের চেকিংও হবে না 100%, এবং তাদের ডিফেন্স যেই আপনার মুখপাত্র রয়েছে যারা এইসব ব্যাপারে লেখালেখি করে, ভেরিফাইড জায়গা থেকে তারা বলছে যে বাংলাদেশে 40,000 অ্যামিউনিশন দেওয়া হবে, বাংলাদেশকে এই অস্ত্র দেওয়া হবে, সেই অস্ত্র দেওয়া হবে। এই আলাপগুলো যখন উঠছে, এই জায়গাটাতে আমরা এলাম কেন? আমাদের কি এখন কনসার্নের বিষয় ভারত? আপনি আমাদের সেন্ট মার্টিনের কথাই ধরেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু আজকে থেকে প্রায় 5-6 মাস আগে পরিষ্কার করে দুটো কথা বলেছেন। একটা হচ্ছে যে ভারতের মেঘালয়, মণিপুর এই অঞ্চলটা আর এই যে আপনার রাখাইন এই স্টেট, এগুলোকে একসাথে করে একটি খ্রিস্টান রাষ্ট্র করবার পরিকল্পনা করা হচ্ছে। মাথায় রাখবেন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা। তার কিছুদিনের মধ্যেই আমরা এখন দেখতে পেলাম কি পূর্ব তিমুরের যিনি প্রেসিডেন্ট মনে হয় তিনি বাংলাদেশে এসেছেন। এরপর আমরা কি দেখতে পেলাম যে সেন্ট মার্টিন কমপ্লিটলি সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হলো এবং সরকারের তরফ থেকে সেগুলোর কোনো জবাবও দেওয়া হচ্ছে না। এই অবৈধ এই দখলদার সরকারের পক্ষ থেকে কোনো ধরনের জবাবও দেওয়া হচ্ছে না। তাহলে আপনি একটা একটা করে যদি ডট মেলাতে থাকেন তাহলে ব্যাপারটা তো খুবই আশঙ্কার। তার মানে ভারত বিদ্বেষের পুরো ব্যাপারটা হচ্ছে এক ধরনের সুডো সমস্যা, অর্থাৎ ছদ্ম সমস্যা। ওই ভারত বিদ্বেষের আড়ালে আপনি ডিপ সিতে কি করছেন সেটা আমরা জানি না। হঠাৎ করে ডিপ সিতে 7,000 কোটি টাকা এক্সট্রা ব্যয় কেন বাড়লো সেটা আমরা জানি না। পিটার হাস হঠাৎ করে এই ডিপসির একটা এলএনজি আপনার গ্যাস স্টেশনের বা গ্যাস উত্তোলনের একটা কোম্পানির কেন সে আপনার লিন্ডেন এনার্জি খুব সম্ভবত নাম, তাদের কেন সে মুখপাত্র হয়ে এখানে এলো সেটা আমরা জানি না। সেন্ট মার্টিন কেন বন্ধ হলো সেটা আমরা জানি না। রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশের পলিসি কি সেটা আমরা জানি না। আমরা শুধু শুনছি যে ভারতকে দখল করবে, ভারতকে এই করবে সেই করবে। এখন বাংলাদেশ যদি বলে ভারতকে দখল করবে তাহলে তো সেটা শুধু হাস্যকরী না, এর থেকে শিশু সুলভ, এর থেকে কি বলবো, আমি আসলে এটাকে কোন বিশেষণে যে বিশেষায়িত করবো সেটা আমার মুখে আসছে না। এই পয়েন্টে আমরা কেন গেলাম এগুলো মনে হয় ভেবে দেখার সময় এসছে। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে যদি যে প্রশ্ন আমরা তুলেছিলাম যে আরাকান আর্মি আর চীন ন্যাশনাল আর্মির ফলায় কি ইউনূস সরকার বা ইউনূস, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে এতক্ষণ ধরে যে বক্তব্য রাখলেন বা যে পয়েন্টগুলো রেজ করলেন সেখানে দাঁড়িয়ে কোথাও তো মনে হচ্ছে যে এই আরাকান আর্মি বা চীন ন্যাশনাল আর্মির সঙ্গে যদি লড়াই করতে হয় বা ইউনূসের মাথা ব্যথা সারাতে হয় তাহলে দাওয়াইটা বোধহয় ভারত, বন্ধু হিসেবে ভারতই একমাত্র দাওয়াই। আমি জানি না সেটা দাওয়াই কিনা, আমি আপনাকে মনে হয় কয়েকটা তথ্য এখানে দিতে পারি। এই জায়গাটাতে আমার মনে হয় একটু দেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে যে একটা রিপোর্ট বলছে, সেই রিপোর্টটা আমি একটু আপনাকে বলি। সেটা হচ্ছে বাংলাদেশের সাথে কিন্তু এই আরাকান আর্মির এই যে যোগাযোগটা, রিপোর্ট বলছে যে এটা নতুন কিছু না। কেমন? চীন হচ্ছে আরাকান আর্মির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার এবং অন্য যে কারো চাইতে আরাকান আর্মির উপর চীনের প্রভাব অনেক বেশি। যদি সেটাই হয়ে থাকে তাহলে আপনি যদি এই ব্যাপারটাকে এইভাবে দেখেন যে মিয়ানমারের কিয়াকফু থেকে চীনের কুনমিং পর্যন্ত বিস্তৃত তেল ও গ্যাস পাইপলাইনের যে সুরক্ষার প্রসঙ্গটা এসছে সেটা কিন্তু আরাকান আর্মি দিয়ে এসছে এবং এটা কিন্তু চীনের স্বার্থ আপনার দেখছে। এখন এই বাস্তবতাগুলো আমাদেরকে দেখতে হবে যে এই হঠাৎ করে রাখাইন দখল করা, আরাকান আর্মির সাথে চীনের সম্পর্ক, চীনের সাথে ভারতের সম্পর্ক, আমি যে বারবার বলছি প্রক্সি ওয়ারের কথা, আমি যে বারবার বলছি এখানে চীনের ইন্টারেস্টের কথা কিংবা এখানে আইএসআই এর একটা ইন্টারেস্টের কথা, আপনি কিন্তু এই ধরনের খনিজ সম্পদ পাহারা দেওয়া, সেখানে তেলের খনিজ সম্পদের যে সম্ভাবনা আছে, এই জায়গাগুলো আপনি মনে হয় একটু বিবেচনা করে দেখতে পারেন। এটার সাথে এটা লিঙ্কড বলে আমার মনে হয়।
একদম একদম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ টেলিফোন লাইনে আপনি সরাসরি ইংল্যান্ড থেকে আমাদের সঙ্গে জুড়ে ছিলেন নিজুম মজুমদার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ নিউজ টুডের পর্দা থেকে। আবারও আমরা কোনো টক শোতে আপনাকে অবশ্যই পাবো। আজকের মতো ধন্যবাদ। অনেক ধন্যবাদ। মূল যে প্রশ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম, আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল আর্মি ফলায় কি ইউনূস সরকার, এই প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আমাদের 1 ঘন্টার লাইভ টক শো, যদিও সেই সময়টা হয়তো 1 ঘন্টা পেরিয়ে অনেকটা সময় চলে গেছে, কিন্তু এই প্রশ্ন থেকে কিন্তু এক এক করে আরো অনেক প্রশ্ন উঠে এসছে। শুধুমাত্র আরাকান আর্মি বা চীন ন্যাশনাল আর্মি কি ইউনূসের মূল মাথা ব্যথার কারণ, বা ভারত বিরোধী যে মিশন কোথাও না কোথাও গভীরে তলিয়ে চালাতে চাইছে ইউনূস, সেটা আদৌ কোথায় কোথায় বাধা রয়েছে, বা এই রোহিঙ্গা বলুন বা বান্দরবন অঞ্চলে সেখানে আরাকান আর্মি বা চীন ন্যাশনাল আর্মির দখল, কি হতে চলেছে বাংলাদেশের ভেতরের চিত্রটা। চীন বা এই আরাকান আর্মি, চীন এবং আরাকান আর্মির যে সম্পর্ক রয়েছে বর্তমানে, সেখানে দাঁড়িয়ে চীন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের বার্তা দিচ্ছে, আরাকান আর্মি ভারতকে বন্ধু বলে দাবি করছে বা ভারতের সঙ্গে বন্ধুত্বের প্রস্তাব দিচ্ছে। সেখানে নেগ্রেস জলপ্রণালী যদি বন্ধ হয়ে যায় বা আরাকান আর্মির দখলে চলে যায়, তখন পাকিস্তানও থাকতে পারছে না হয়তো বা বাংলাদেশের পাশে, কারণ উপকূলীয় অঞ্চলীয় বা জলপ্রণালীগুলির যদি বন্ধ হয়ে যায় সেখানে জাহাজ ঢুকতে পারবে না। যেটা একেবারেই শেষের দিকে আমাদের যে ইনি অতিথি ছিলেন নিজুম মজুমদার বলেছেন, যে তথ্য দিয়েছেন, গত 2 মাসে 3টে জাহাজ ঢুকেছে, এমন আরো কোনো জাহাজ ঢুকতে পারবে কিনা, আরাকান আর্মি আরো কত দ্রুত সেখানে রোহিঙ্গাদের যে বেস ক্যাম্পগুলি রয়েছে সেখানে দখল করবেন বা তাদের স্যারেন্ডার করানোর কাজ চলবে, এবং যে বৌদ্ধিস্টরা রয়েছে বাংলাদেশ জুড়ে তারা আলটিমেটলি আরাকান আর্মির সঙ্গে সেখানে জুড়ে যান কিনা, সেখানে কোনো গৃহযুদ্ধ বেঁধে যায় কিনা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা সার্বিক প্রশ্ন, নানানভাবে নানান তথ্য উঠে আসছে, নানান পয়েন্ট উঠে আসছে। কিন্তু মূল কথা হচ্ছে যে ভারতকে বা ভারত বিরোধী মন্তব্য তুলে বাংলাদেশের নাগরিকদের বোঝানো হচ্ছে যে ভারতই হচ্ছে বাংলাদেশের প্রধান শত্রু। 71-এ যেই বা ভারত ছিল বাংলাদেশের প্রধান বন্ধু, আজকে অন্তর্বর্তীকালীন এই ইউনূস সরকার কিন্তু বারে বারে বোঝাচ্ছে যে ভারত হচ্ছে বাংলাদেশের শত্রু। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল আর্মি যে কোথাও একটু হলেও মাথা ব্যথার কারণ, ঘুরে ফিরে হলেও কিন্তু আমাদের যারা আজকে অতিথিরা ছিলেন তারা কিন্তু কোথাও না কোথাও স্বীকার করে গেছে। তবে এই আরাকান আর্মি বা চীন ন্যাশনাল আর্মির মাথা ব্যথা আদৌ ইউনূসের মাথায় কতটা আরো জাকিয়ে বসে, কি হতে চলেছে আগামী দিনে বা বাংলাদেশের ভেতরকার চিত্র। শুরু থেকেই ইউনূস ভেতরেও চাপে ছিল, আন্তর্জাতিক স্তরেও চাপে ছিল, এবং আগামী 20 তারিখে ট্রাম্প যখন শপথ নেবেন, ট্রাম্পের শপথ নেওয়ার পর গোটা আন্তর্জাতিক মানচিত্রে বাংলাদেশের চিত্র কি হবে সেটাই কিন্তু এখন প্রশ্ন। আজকের মতো আমাদের লাইভ টক শো এখানেই শেষ করব। আমাদের আগামী যে অনুষ্ঠানগুলো চলবে নিউজ টুডের পর্দায়, সেগুলোর সঙ্গে আপনারা জুড়ে থাকবেন। এই মুহূর্তের জন্য আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি।